হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার, শুনতে পাই। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যেটা ঠিক করেছিলাম আগের দিনকার, সেটা হচ্ছে যে আমরা একটা চ্যাপ্টার আজকে স্টার্ট করব। তো সেটা আজকে স্টার্ট করছি। শুধু এর মধ্যে আমাদের ক্যাটালাইসিস আর ইমালশন এই দুটো পার্ট আর কি বাদ গেছে। যে দুটো ছোট ছোট পার্ট ছিল সে দুটো বাদ গেছে। তো আমরা জাস্ট ওই দুটো পার্ট বাদ দিয়ে বাকি পার্টগুলো, কিন্তু বাকি ইম্পর্টেন্ট পার্টই আছে। কোলয়েডটা পুরোটাই রয়েছে, অ্যাডসর্পশন পুরোটাই রয়েছে। কোলয়েডের মধ্যে একটা ছোট্ট পার্ট যেটা ইমালশন ছিল ওটাই বাদ গেছে, আর ক্যাটালাইসিস পার্টটা বাদ গেছে। ক্যাটালাইসিস পার্টেও সেরকম কিছু ছিল না, কিছু এক্সাম্পল ছিল, কয়েকটা টাইপস ছিল, আর ক্যাটালিস্টের কিছু থিওরি ছিল। যাকে তো আমরা আজকে স্টার্ট করছি, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি বলে যে চ্যাপ্টারটা। নামটা শুনেই বুঝতে পারছিস যে এটা কিন্তু সারফেস রিলেটেড ফেনোমেনা, মানে বাল্ক ফেনোমেনা না। এ নিয়ে আমরা ডিটেলে পড়বো। সারফেস মানে হচ্ছে যে যেটা ইন্টারফেস, সলিড বা লিকুইডের যে ইন্টারফেস, এরকম ইন্টারফেস রিলেটেড যে ফেনোমেনা সেটাকেই বলে সারফেস কেমিস্ট্রি। যেরকম তুই একটা দেখতে পাচ্ছিস যে এখানে সলিড, এটা একটা সলিড পার্ট, এবং এখানে গেসিয়াস পার্ট। তো সলিডগুলো এসে গেসিয়াস পার্টে আটকাচ্ছে এখানে। এরকম ধরনের ফেনোমেনা রিলেটেড যে ফেনোমেনা সেটা, তার মধ্যে আজকে একটা ফেনোমেনা পড়বো, পরের দিনকার একটা ফেনোমেনা পড়বো। তো প্রথম যে আজকের যে ফেনোমেনাটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পরিষ্কারভাবে অ্যাডসর্পশন প্রসেস। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, অনেক কিছু আছে এই চ্যাপ্টারটার মধ্যে। এখান থেকে কোশ্চেনও আসে। তো সারফেস কেমিস্ট্রির মধ্যে আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে যে অ্যাডসর্পশন প্রসেস।
সো অ্যাডজর্পশন প্রসেসে যেটা প্রথমেই যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু টার্মিওলজি আছে। এখন অ্যান্সার করার সময় কিছু টার্ম ডিপেন্ডেন্ট বিষয়গুলোকে কিন্তু জেনে রাখতে হয়। অ্যাডসরবেট, অ্যাডসরবেন্ট, হ্যাঁ, অ্যাডজর্পশন প্রসেস, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন আইসোথার্ম, এই সমস্ত টার্মগুলো কিন্তু কি সেটা জানতে হয়। কারণ না হলে কোশ্চেন যেরকম আসে, কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে প্রবলেম হয়। কারণ আমরা প্রপার অ্যাডসরবেট কাকে বলে, অ্যাডসরবেন্ট কাকে বলে, এই এই ব্যাপারগুলো কিন্তু না জানলে অ্যান্সার লেখার সময় কিন্তু অ্যাজ সাচ প্রবলেম হয়। তো আমরা সেগুলো ডিসকাস অবশ্যই করব। তো প্রথমত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখ যে অ্যাডজর্পশনটা কোথায় কোথায়, অ্যাডজর্পশনটা আমাদের ডেইলি লাইফে বা আমাদের ইন্ডাস্ট্রি বা এইসব জায়গাতে, সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাডজর্পশন বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করি। যেরকম ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস, হার্ড ওয়াটারকে সফট করার কাজে, ক্লিনিং অ্যাকশন অফ সোপস অ্যান্ড পিউরিফিকেশন অফ ওয়াটার, এই সব জায়গায় কিন্তু অ্যাডজর্পশন প্রসেসটাকে আমরা ইউজ করি। আরো ভালো করে বলতে গেলে, আরো যদি আমরা কারেক্টলি একদম পুরো বলি যে এগুলোকে বলে সারফেস মিডিয়েটেড কেমিক্যাল প্রসেস, যেটা আমাদের ডেইলি লাইফের সাথে অ্যাটাচড, ডেইলি লাইফের সাথে অ্যাকাস্টম, যেগুলো তুই দেখতে পাচ্ছিস, যে সমস্তগুলোর আমি এক্সাম্পল এখানে ছবিতে দেখাচ্ছি তোকে, সেগুলো সবই কিন্তু সারফেস রিলেটেড ফেনোমেনা। প্রত্যেকটাতেই কিন্তু সারফেস সেখানে অ্যাক্টিভ বা সারফেস মিডিয়েটেড কেমিক্যাল প্রসেস এগুলোকে বলে। তো এখন এই সারফেস মিডিয়েটেড কেমিক্যাল প্রসেস যেটা, সেখানে দেখ যে অনেক রকমের সারফেস রিলেটেড প্রসেস হতে পারে, কিন্তু সারফেস কেমিস্ট্রি এই পার্টটা, এটা কাকে বলে, সারফেস কেমিস্ট্রি কাকে বলে? তো সারফেস কেমিস্ট্রি হচ্ছে কি না, সারফেস কেমিস্ট্রি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ফেনোমেনা। প্রথম কথা হচ্ছে যে স্টাডি অফ ফেনোমেনা অকারিং অ্যাট দ্য ইন্টারফেস অফ টু ফেজেস। দেখ, ইন্টারফেসের এটা একটা প্রপার্টি। ইন্টারফেস মানে হচ্ছে ধর এইটা, এই পার্টটা হচ্ছে এটা, এটা সলিড লেখা আছে সলিড, আর এটা হচ্ছে গ্যাস। তো এই দুটোর এই সারফেসটা, এই জায়গাটা কিন্তু, এটাকে আমরা বলছি ইন্টারফেস, ইন্টারফেস অফ সলিড অ্যান্ড গ্যাস। এরকম হতে পারে যে সলিড লিকুইডও হতে পারে, লিকুইড গ্যাসও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো ইন্টারফেসের যে প্রপার্টি, ইন্টারফেস এতে সবসময় অ্যাক্টিভ থাকবে। সো সারফেস কেমিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ফেনোমেনা অকারিং, এই গুরুত্বপূর্ণ কথাটা, অকারিং ইন্টারফেস অফ টু ফেজেস, দুটো ফেজের ইন্টারফেসে এই প্রপার্টিটা থাকবে। সারফেস রিপ্রেজেন্টস আ ফিজিক্যাল বাউন্ডারি, এটা হচ্ছে একটা বাউন্ডারি অফ এনি কনডেন্সড ফেজ লাইক লিকুইড অর সলিড, ইট সেপারেটস ওয়ান ফেজ ফ্রম দ্য আদার। সারফেস সবসময় একটা বাউন্ডারি বোঝাবে, একটা সলিডের সাথে লিকুইডের, বা লিকুইডের সাথে গ্যাসের, বা গ্যাসের সাথে সলিডের, যাই হোক একটা বাউন্ডারি বোঝাবে। এবং তার যে ফেনোমেনা, সেখানে যা কিছু ফেনোমেনা হবে সেটাকে আমরা স্টাডি করব। এই স্টাডিটাকেই বলে হচ্ছে সারফেস কেমিস্ট্রি। তার মধ্যে অ্যাডজর্পশন একটা সারফেস কেমিস্ট্রি রিলেটেড প্রপার্টি, যেখানে ইন্টারফেস সেখানে ইউজ হয়, ইন্টারফেসের প্রপার্টি, কিন্তু ব্রড ক্লাসিফিকেশনে এটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি, এটা হচ্ছে মেনলি সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রির মধ্যে কোলয়েড, অ্যাডজর্পশন, এগুলো একটা পার্ট। তো প্রথম কথা দেখ যে এই সারফেস কেমিস্ট্রিতে কত রকমের ইন্টারফেস হতে পারে, কি কি ইন্টারফেস হতে পারে। দেখ, আমরা হয়তো একটা স্যাচুরেটেড সলিউশন আছে, যেখানে একটা সলিউশন রয়েছে, এখানে সলিউশন রয়েছে, দেখতে পাচ্ছিস সলিউশন, তার মধ্যে কিছু সলিড পার্টিকেলসও রয়েছে, এখানে সলিড তার মধ্যে রয়েছে। তাহলে এই দুজনের মধ্যে একটা ইন্টারফেস থাকছে। এই যে পার্টটা, যেটা লাল করে, হালকা লাল করে তুই দেখতে পাচ্ছিস যে জায়গাটা, এটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এটা হচ্ছে সলিড লিকুইড ইন্টারফেস। আবার লিকুইড লিকুইডে ইন্টারফেস হতে পারে কখন না, যদি এটা হয় ইমমিসিবল টু ইমমিসিবল
লিকুইড পেয়ার। দুটো যদি লিকুইড, এটা লিকুইড 1 আর এটা লিকুইড 2। ধর আমরা বললাম যে ক্লোরোফর্ম CHCl3 আর ওয়াটার, তাহলে ক্লোরোফর্ম আর ওয়াটার একে অপরের সাথে মেশে না, ক্লোরোফর্ম ওয়াটার একে অপরের সাথে মেশার কোনো প্রশ্নই নেই। তো এরকম ধরনের দুটো ইমমিসিবল লিকুইড পেয়ার। আর লিকুইড গ্যাস মানে এখানে লিকুইড আছে যে কোনো ওয়াটার বা এরকম ধরনের, উপরে ধর কার্বন ডাই অক্সাইড, এখানে জল আছে, কার্বন ডাই অক্সাইড আছে। তো এরকম এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ইন্টারফেস একটা করে থেকে যাচ্ছে, যেখানে কিনা এই বাউন্ডারি, এইখানে একটা বাউন্ডারি রয়েছে ইন্টারফেস, এখানে একটা বাউন্ডারি রয়েছে। তো আমরা যত সারফেস ফেনোমেনা পড়বো এই ইন্টারফেসেরই ফেনোমেনা হবে, এই ইন্টারফেস জায়গাটারই ফেনোমেনা গুলো আমরা ডিসকাস করব, এবং এদেরকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে কি, কিভাবে আমরা দেখাবো। যদি সলিড লিকুইড ইন্টারফেস হয় তাহলে এরকম স্ল্যাশ দিয়ে দেবো, স্ল্যাশ, লিকুইড লিকুইড স্ল্যাশ দেওয়া থাকবে, লিকুইড গ্যাস স্ল্যাশ দেওয়া থাকবে, একটা কিছু একটা স্ল্যাশ দেওয়া থাকবে। তাতে আমরা বোঝাতে পারবো যে আমরা কোন ইন্টারফেসের কথা বলছি, কি ধরনের ইন্টারফেসের কথা আমরা এখানে আলোচনা করছি। তো যাকে আমরা বিভিন্ন রকমের ইন্টারফেস হতে পারে, টাইপস অফ ইন্টারফেস নিয়ে বললাম। সলিড লিকুইড, লিকুইড লিকুইড হতে পারে, লিকুইড গ্যাস হতে পারে, ইত্যাদি ইন্টারফেস হতে পারে যেখানে কোনো বাউন্ডারি থাকবে। এবারে দেখ যে এই যে সারফেস ফেনোমেনা, সেটা নর্মালি আমাদের যে ডেইলি লাইফের সাথে যেগুলো কোরিলেটেড, সেই কোরিলেটেডের কয়েকটা ছবি ডেইলি লাইফ বা আমরা যে পড়াশোনা করছি কেমিস্ট্রির সাথে কোরিলেটেড, ডিসলিউশন প্রসেস, কোথাও সলিবল করছিস তুই, তো সলিড লিকুইড ইন্টারফেস, ক্রিস্টালাইন করছিস মানে লিকুইড থেকে তুই সরাচ্ছিস সলিডটাকে, করোশন, রাস্ট করছিস ইত্যাদি হচ্ছে। হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস, কোথাও অ্যাডজর্পশন হচ্ছে, বা ইলেকট্রোলিসিস করছিস বা এরকম ধরনের কিছু করছিস। তো এই সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কি না, এগুলো হচ্ছে প্রসেস অকার্স অ্যাট ইন্টারফেস। এটা কিন্তু সবসময় একটা ইন্টারফেসের প্রপার্টি, ইন্টারফেস রিলেটেড এই প্রপার্টি, তাদের আমরা এক্সাম্পল দিলাম। এই প্রপার্টি হচ্ছে ইন্টারফেস রিলেটেড। আমরা এখানে 5টা প্রপার্টির কথা বলেছি, ডিসলিউশন, ক্রিস্টালাইজেশন, করোশন, হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস এবং ইলেকট্রোড প্রসেস। এগুলো আমরা পড়তে পড়তে নিশ্চয়ই আলোচনা করবো, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের চলে আসবে। তো এবারে একটা এক্সাম্পল দেখ, কনস্ট্রাকটিভ একটা এক্সাম্পল থেকে দেখ যে সারফেসের সাথে বাল্কের কি ডিফারেন্স, সারফেস ফেনোমেনার সাথে বাল্ক ফেনোমেনার কি ডিফারেন্স, সেটা তুই বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে দেখ, সারফেসে যখন কোনো মলিকিউল থাকে তার উপরে এক রকমের ফোর্স কাজ করে, কিন্তু বাল্কে মলিকিউল থাকলে অন্য রকমের ফোর্স কাজ করে। বাল্কে যে মলিকিউলটা আছে সেটার দেখ চারিধারে মলিকিউল রয়েছে, তো সেখানে কোনো আনব্যালেন্সড ফোর্স নেই সব দিকে। বাল্কে যে মলিকিউলটা আছে, একটা বাল্কে যখন মলিকিউলটা থাকে তার চারিধারে কিন্তু মলিকিউলগুলো প্রেজেন্ট থাকে, তাহলে তার উপরে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু সব দিকে সমানভাবে পড়তে থাকে। তার ফলে বলা হয় যে সেখানে কিন্তু কোনো আনব্যালেন্সড ফোর্স নেই। কিন্তু একটা সারফেসে যখন মলিকিউল থাকে তখন এই বরাবর, ট্যানজেন্ট বরাবর ডান দিকে বাঁ দিকে অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে এবং নিচের দিকেও অ্যাট্রাকটিভ ফোর্স এগুলো থাকবে, কিন্তু উপরের দিকে সেই অর্থে অ্যাট্রাকটিভ ফোর্স নেই। কেউ হয়তো বলবে ভেপার আছে, কিন্তু ভেপারের অ্যাট্রাকটিভ ফোর্সটা লিকুইড যেরকম অ্যাট্রাকশন হবে, লিকুইডের সাথে ভেপারের অ্যাট্রাকশন কিন্তু সেরকম হবে না। যার ফলে দেখা যায় যে এর উপরে যে সারফেসে যে মলিকিউল গুলো থাকে তার উপরে উপরের দিকে যেহেতু কোনো সেই অর্থে ফোর্স নেই, সেহেতু an unbalanced force, দেখ unbalanced force acting on the surface molecules, সারফেস মলিকিউলস এর উপরে আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স মানে কি? আনব্যালেন্সড ফোর্স মানে হচ্ছে নন নালিফাইং ফোর্স, মানে যেটা উল্টো দিক থেকে নালিফাই হচ্ছে না। আনব্যালেন্সড বলতে সেটাই বোঝায় যে একদিক থেকে টানাটানি করছে কিন্তু অন্য দিক থেকে ব্যালেন্স করতে পারছে না। যেটা কিনা একটা বাল্কে যখন মলিকিউল থাকে, এখানে ছবিতেও দেখতে পাচ্ছিস যে সব দিকে কিন্তু সমান অ্যাট্রাকশন কিন্তু
বাল্কের মলিকিউলে থাকে, কিন্তু সারফেসের মলিকিউলের উপরে ওই ধরনের অ্যাট্রাকশন থাকে না। সেই জন্য আমরা বলি আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দ্য সারফেস মলিকিউলস। তো সারফেস মলিকিউলসের উপর আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং হচ্ছে। এটা আমরা লিকুইডের ক্ষেত্রে এভাবে খুব ইজিলি আমরা কনসিডার করতে পারি ফর লিকুইড মলিকিউলস। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে লিকুইড মলিকিউলসের ওপরেই শুধুমাত্র এরকম আনব্যালেন্সড ফোর্স হয়। দ্যাট মে বি অলসো অ্যাপ্লিকেবল টু সলিড মলিকিউলস। সলিড মলিকিউলসের ক্ষেত্রেও কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল, যে সলিড মলিকিউলস বাল্কে থাকা আর সারফেসে থাকার মধ্যে ডিফারেন্স আছে। চল দেখি কিরকম ব্যাপারটা। না, এটা একটা সারফেসে একটা মলিকিউল রয়েছে দেখতে পাচ্ছিস, তো উপরের দিকে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা সেই অর্থে থাকছে না, কারণ উপরের দিকে মলিকিউলগুলো কিন্তু তার উপরে কিন্তু কোনো মলিকিউল নেই। যদি ভেপার টেপার থাকে তো থাকতে পারে, তার অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু অত বেশি নয়। কিন্তু ইন্টেরিয়ারে যে মলিকিউলগুলো রয়েছে, আজকে যদি তুই দেখিস যে এইখানে যে মলিকিউলটা রয়েছে, এই জায়গাটা যে মলিকিউলটা রয়েছে, তার উপরে এখানেও অ্যাট্রাকশন, এখানেও অ্যাট্রাকশন, ডায়াগোনাল বরাবর অ্যাট্রাকশন, এদিকেও অ্যাট্রাকশন, এদিকেও অ্যাট্রাকশন, এদিকেও অ্যাট্রাকশন, এই ডায়াগোনাল বরাবর অ্যাট্রাকশন, এই ডায়াগোনাল বরাবর অ্যাট্রাকশন। তার মানে সলিডের ক্ষেত্রেও ব্যাপারটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তাই আমরা বলছি সিমিলার ফর দ্য সলিড সারফেস। সলিড সারফেসের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো আমরা যখন পড়বো তখন সবগুলোর ক্ষেত্রেই আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। তো সে সলিড হোক বা লিকুইড হোক, সব মলিকিউলসের ক্ষেত্রে কিন্তু সারফেসের উপরে সবসময় একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করে। সেটা ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করে, উপরে কিন্তু সেই ফোর্সটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য কোনো রকমের কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। তো এই যে একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করছে, সেই আনব্যালেন্সড ফোর্সের জন্য কি হয় না, উপরের দিকে বেশ কিছু মলিকিউল কিন্তু ওর গায়ে আটকে থাকার একটা ড্রাইভিং ফোর্স পায়। কিরকম ব্যাপারটা না, সেটা হতে পারে যে এরকম একটা নিচের দিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকছে বলে উপর থেকে মলিকিউলগুলো, ভেপার মলিকিউল বা গ্যাস মলিকিউলস ওর দিকে অ্যাট্রাক্টেড হবে। ইভেন যদি সলিউশনের মধ্যে যদি এখানে চারকোল রেখে দেওয়া হয়েছে, তার মধ্যে অক্সিজেন গ্যাস রয়েছে, এটা অক্সিজেন গ্যাস, তো চারকোলের গায়েতে কিন্তু চারকোলের সারফেসে এরকম ভাবে অ্যাট্রাক্টেড হবে। তো লিকুইডের ক্ষেত্রেও এটা হতে পারে, কোনো লিকুইডের মধ্যে গ্যাস মলিকিউল, গ্যাসিয়াস মলিকিউলসও হতে পারে, বা এখানে তোর সলিডের তেও চারকোলেতেও অক্সিজেনের অ্যাবজর্পশন হতে পারে, ওর গায়েতে আটকাতে পারে। তো সব মিলিয়ে যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে এটাই, যে একটা আমরা এই যে প্রসেসটা যেটা, সেটার একটা আমরা যদি ডিফাইন করি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে না, phenomena of attracting and retaining the molecules on the surface of solid or liquid, resulting the higher concentration of the molecule on the surface is known as adsorption. তো অ্যাডজর্পশনে কি হচ্ছে না, সারফেস সে যে মলিকিউলগুলো রয়েছে সে কি করছে না, অন্য কোনো মলিকিউল কে অ্যাট্রাক্ট করছে এবং রিটেন করছে। শুধু অ্যাট্রাক্ট করলে হবে না, অ্যাট্রাক্ট করে ধরে রেখে দিচ্ছে, রিটেনিং দ্য মলিকিউল অন দ্য সারফেস, রেজাল্টিং দ্য হায়ার কনসেন্ট্রেশন। এখানে উপরের দিকে যা কনসেন্ট্রেশন, এটা বাল্কে যা কনসেন্ট্রেশন আছে, এই অক্সিজেন মলিকিউল বাল্কে ভিতরে ঢুকছে হয়তো অল্প স্বল্প, কিন্তু সারফেসের কনসেন্ট্রেশন গ্রেটার, সারফেসে কনসেন্ট্রেশনটা বেশি। তো যদি হয় যে সারফেসে কনসেন্ট্রেশনটা বেশি কিন্তু বাল্কে অতটাও বেশি নয়, আমি একটু বাদে বলছি যে অনেক সময়তেই অ্যাডজর্পশনের সাথে সাথে অন্য কোনো প্রসেস হতে পারে, এটা আমি তোকে খুলে বলছি। কিন্তু আপাতত তুই এটা জেনে রাখ যে সারফেসে কিন্তু হায়ার কনসেন্ট্রেশন থাকবে, এরকম হলে সেই ফেনোমেনাটাকে বলে অ্যাডজর্পশন। তো অ্যাডজর্পশন ফেনোমেনাটা কি আমি বোঝালাম, এবং আমি অবশ্যই তোকে বোঝালাম যে কজ অফ অ্যাডজর্পশন সেটাই হচ্ছে কি না, আনব্যালেন্সড ফোর্স অন সারফেস মলিকিউলস। সারফেস মলিকিউলের উপরে আনব্যালেন্সড ফোর্স থাকাটাই কিন্তু অ্যাডজর্পশনের পিছনে কারণ, মূল কারণ যেটা, সেটা হচ্ছে এটাই।
তো এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাডজর্পশন যেটা, তাতে দুটো পার্ট কিন্তু রয়ে গেছে। একটা হচ্ছে যার উপরে অ্যাডজর্পশনটা হচ্ছে, দেখ ব্ল্যাক কালারের ধরে নে যেটা চারকোল, তো এই চারকোলটার উপরে অ্যাডজর্পশন হচ্ছে। তাহলে এটা যদি চারকোল হয়, এটা যদি চারকোল হয়, চারকোল হয়, আর গ্রিন কালারের এগুলোকে বলছি অক্সিজেন, কথার কথা। তো যার উপরে অ্যাডজর্পশনটা হয়, যার গায়েতে গিয়ে জমা হয়, যার সারফেসে গিয়ে জমা হয়, তাকে কি বলে? তাকে বলে অ্যাডজর্বেন্ট, বিইএনটি, অ্যাডজর্বেন্ট। যার উপরে অ্যাডজর্পশনটা হবে তাকে বলে অ্যাডজর্বেন্ট। মানে আমি বলতে চাইলাম যেটা, সাবস্ট্যান্স অন হুইচ অ্যাডজর্পশন টেকস প্লেস। আবারও বলছি, যে যে সাবস্ট্যান্সের উপরে অ্যাডজর্পশনটা হবে, চারকোলের উপরে অক্সিজেনের অ্যাডজর্পশনটা হচ্ছে, তো চারকোলটাকে তুই কি বলবি? অ্যাডজর্বেন্ট। সিলিকা জেলের উপরে ওয়াটারের সিলিকা জেলটাকে বলবি অ্যাডজর্বেন্ট। যার উপরে অ্যাডজর্পশন হবে, সাবস্ট্যান্স অন হুইচ, যার উপরে অ্যাডজর্পশনটা হচ্ছে। আর একটা যেটা অ্যাডজর্বড হচ্ছে, ইন দ্য প্রেজেন্ট কেস অক্সিজেন, যেটা অ্যাডজর্পশন হচ্ছে, যেটা গিয়ে আটকাচ্ছে, যেরকম অক্সিজেন এখানে, তো তাকে কি বলে? না, তাকে বলে অ্যাডজর্বেট, তাকে বলে অ্যাডজর্বেট। দাঁড়া এক মিনিট, ফোন করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবো, ঠিক আছে। তো অ্যাডজর্বেট, যেটা অ্যাডজর্পশন হচ্ছে, যেটা গিয়ে আটকাচ্ছে, মানে সাবস্ট্যান্সেস হুইচ আর অ্যাডজর্বড, যে সাবস্ট্যান্স গুলো অ্যাডজর্বড হচ্ছে, যে সাবস্ট্যান্স গুলো ওর গায়ে আটকাচ্ছে, সেটাকেই বলা হবে কি না অ্যাডজর্বেট। তো তাহলে তুই বুঝতে পারলি যে অ্যাডজর্পশনের সময়তে আমি কিন্তু দুটো বিষয় আমি বললাম, দুটো টার্মিনোলজি ইউজ করলাম। যার উপরে হচ্ছে অ্যাডজর্বেন্ট, আর যেটা অ্যাডজর্বড হচ্ছে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডজর্বেট। বহু স্টুডেন্ট গন্ডগোল করে, উল্টো পাল্টা করে, তো অবশ্যই করার মতো জিনিস নয়। বেন্ট বেট, যার উপরে অ্যাডজর্পশন হচ্ছে তাকে বলে বেন্ট, অ্যাডজর্বেন্ট। তো এটা মনে রাখবি। আমরা এক্সাম্পল দিচ্ছি। দেখ যে এখানে চারকোলের উপরে অক্সিজেন অ্যাডজর্পশন হচ্ছে, তাহলে এখানে কি হলো না, হিয়ার অক্সিজেন ইজ অ্যাডজর্বেট, আর চারকোল হয়ে গেল অ্যাডজর্বেন্ট। তো অ্যাডজর্বেট কোনটা, অ্যাডজর্বেন্ট কোনটা, সেটা তুই দেখতে পেলি, এবং এখানে আমি সেই বিষয়টা নিয়ে বললাম। খুব সিম্পল ব্যাপার, একদম ইজিলি বোঝার চেষ্টা কর, এমন কোনো জটিল ব্যাপার এর মধ্যে নেই, না বোঝার মতো কোনো বিষয় এখানে নেই, খুব ইজিলি যাবে ব্যাপারগুলো। এরপরে দেখ, আমি একটা বিষয় নিয়ে তোকে বলতে চাই, সেটা হচ্ছে কি না, অ্যাডজর্পশনের উল্টো প্রসেসটা হচ্ছে কি ডিজর্পশন, যেটা ছবিতে তুই দেখতে পাচ্ছিস। যে অ্যাডজর্ব যে মলিকিউল গুলো, সেই মলিকিউল গুলো আবার কি হতে থাকে না, অ্যাডজর্পশন হয়ে আবার ডিজর্পশনও হতে থাকে। অ্যাকচুয়ালি এটা একটা ইকুইলিব্রিয়াম প্রসেস, আমি পরে সে নিয়ে ডিটেলে তোকে বলবো যে এই ইকুইলিব্রিয়ামটা কিভাবে হয় না হয়, সব কথাই তোকে বলবো আজকে। তো এই যে ডিজর্পশন, সেটা হচ্ছে জাস্ট রিভার্স অফ অ্যাডজর্পশন, দ্য রিভার্স প্রসেস, মানে যেটা অ্যাডজর্ব মলিকিউল গুলো, যা রিমুভাল অফ adsorbed substance from the surface is called desorption process. অ্যাডজর্ব মলিকিউল গুলো যদি বেরিয়ে যায়, একটা পার্টিকুলার কন্ডিশন থাকবে, তার জন্য কন্ডিশন ডেফিনেটলি থাকবে, কিভাবে করা হবে কন্ডিশন থাকবে, আমি নিশ্চয়ই তোকে বলবো। কিন্তু রিভার্স প্রসেসটার নামই হচ্ছে কি ডিজর্পশন। ডিজর্পশন মানে সেখানে অ্যাডজর্পশন হয়েছে,
কিন্তু তারপরে কিছু আমি কন্ডিশনের পরিবর্তন করেছি, কন্ডিশনের চেঞ্জ করেছি, যার ফলে যে কন্ডিশনে ওটা অ্যাডসর্পশন হয়েছিল এখন আমি কন্ডিশন চেঞ্জ করার ফলে ডিসঅর্পশন হয়েছে, মানে যেরকম তুই দেখছিস যে অক্সিজেন মলিকিউলগুলো চারকোল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এখন এটা কিভাবে হতে পারে, এখন ডিসঅর্পশনটা কিভাবে আমি করতে পারি? ডিসঅর্পশন করার জন্য দুটো পসিবল ওয়ে আছে। কি কি না, প্রথম কথা হচ্ছে যে ডিসঅর্পশন করার জন্য আমি হিটিং করতে পারি, আমি গরম করতে পারি। যেটা গরম করলে কি হয় না, এই মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়ে। হিটিং হিটিং causes kinetic energy of gas molecules and they removed from surface of adsorbent সারফেস অফ অ্যাডসর্বেন্ট, মানে যে যার উপর অ্যাডসর্পশন হয়েছিল তাকে বলে অ্যাডসর্বেন্ট। তো ওখান থেকে রিমুভ হতে পারে। হিটিং মানে তুমি টেম্পারেচার যদি ইনক্রিজ করাও এটা হতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। যে গ্যাস মলিকিউলস গুলো কি আটকে ছিল, যে গ্যাস মলিকিউলস গুলো, এটা যদি সারফেস হয়, এর গায়েতে যে গ্যাস মলিকিউলস গুলো আটকে ছিল, এবারে যেই তুই হিট করবি ওই মলিকিউল গুলো কি হবে, তাদের কাইনেটিক এনার্জি বাড়বে। সলিডেরও কাইনেটিক এনার্জি বাড়বে, কিন্তু সলিড মলিকিউল তো রিমুভ হয়ে বেরিয়ে চলে যেতে পারবে না। চারকোল থেকে তো মলিকিউল গুলো বেরিয়ে চলে যেতে পারবে, সেটা সম্ভব না। গ্যাস মলিকিউলস গুলো যেগুলো ওর গায়ে আটকেছে সেগুলো কি হবে না, ওগুলোতে রিমুভ হবে। তো ডিসঅর্পশন এভাবে হতে পারে। আর একটা কি না, আর একটা হচ্ছে রিডিউসিং প্রেসার। অ্যাকচুয়ালি দেখ, প্রেসার যদি ইনক্রিজ করা যায় তাহলে অল্প জায়গার মধ্যে বেশি মলিকিউলস থাকবে এবং তারা কি হবে না, কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, ভলিউমটা কমে যাবে, কনসেন্ট্রেশন বেশি হবে এবং অ্যাডসর্পশনটা ভালো হবে। কিন্তু তুমি যদি প্রেসারকে রিমুভ করো বা প্রেসারকে যদি তুমি ডিক্রিজ করে দাও, প্রেসারকে যদি ডিক্রিজ করে দাও তাহলে কি হবে না, মলিকিউলগুলো এই পিস্টনটাকে যদি তুই উপরের দিকে তুলে দিস, পিস্টনটাকে যদি এখানে করে দিস, তাহলে এইখানে যে মলিকিউলগুলো ছিল সেগুলো এই জায়গাটা ছড়িয়ে পড়বে। ফলে মলিকুলার কনসেন্ট্রেশন, যেটা অল্প জায়গার মধ্যে যেটা বেশি মলিকিউলস ছিল সেটা এখন বেশি জায়গার মধ্যে মলিকিউলসটা হয়ে যাবে। ন্যাচারালি অ্যাডসর্পশনটা তখন ভালো হবে না, তখন কিন্তু উল্টো দিকে চলে যাবে, মানে ডিসঅর্পশন হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে ডিসঅর্পশনটা কি পরিস্থিতিতে ডিসঅর্পশন বেশি হবে, টেম্পারেচার বাড়ালে আর প্রেসারটা কমালে। আর ডিসঅর্পশনটা কি, ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ অ্যাডসর্পশন। অ্যাডসর্পশনের রিভার্স প্রসেসটাই হচ্ছে ডিসঅর্পশন। একদম সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার আমি ডিসকাস করলাম ডিসঅর্পশনের ব্যাপারটা এবং ডিসঅর্পশনের কন্ডিশন। এরপরে দেখ, অ্যাডসর্পশন সেটা অনেক রকমের হতে পারে, তার জন্য বিভিন্ন বিভিন্ন নামও আছে তাদের। আমি একটা টাইপের কথা বলছি, সেটা হচ্ছে কি না, যখন কোনো গ্যাসিয়াস মলিকিউল, কোনো নিকেল হাইড্রোজেন যখন নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম এইসবের ওপরে যখন আটকায়, মেটালের ওপরে যখন আটকে যায়, তখন যে ধরনের হয়, সলিডের উপরে গ্যাসের যে অ্যাডসর্পশন সেটাকে অনেকেই বলে অক্লুশন, এই নামেও সেটা পরিচিত। কিন্তু ফেনোমেনাটা আসলে অ্যাডসর্পশন অফ গ্যাস অন দ্য সারফেস অফ দ্য সলিড। গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, কিন্তু সে নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম সলিডের ওপরে কিন্তু অ্যাডসর্বড হচ্ছে। তাহলে এইকে অক্লুশনও কেউ বলতে পারে, একে অক্লুশন এই টার্মিনোলজিটাও দিয়ে অনেক সময় বলা হয়। তো অ্যাডসর্পশন সেটা কখনো কখনো গ্যাস যখন সলিডের উপরে অ্যাডসর্বড হয় তাহলে আমরা সেটাকে বলি কি না, অক্লুশন। এটা একটা টার্মিনোলজি। এখন দেখ যে আমরা অ্যাডসর্পশন একটা কি না, আগেই আমরা প্রথমেই এই কথা পড়িয়েছি যে
অ্যাডজর্পশন একটা কি সারফেস রিলেটেডই ফেনোমেনা। তো অ্যাডজর্পশন যদি সারফেস রিলেটেড ফেনোমেনা হয়, তাহলে সারফেস এরিয়া যদি বেশি হয়, সারফেস এরিয়া যদি গ্রেটার হয়, তাহলে অ্যাডজর্পশনও বেশি হবে। সারফেস এরিয়া যদি বেশি হয়, তাহলে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন সেটাও বেশি হবে। এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কিভাবে এক্সপ্রেস করে না এক্স বাই এম দিয়ে। এক্স মানে কি না এক্স হচ্ছে কি না মাস অফ অ্যাডজর্বেট, আর এম মানে হচ্ছে মাস অফ অ্যাডজর্বেন্ট। কতটা মাসে কতটা অ্যাডজর্ব হয়েছে। ধর চারকোল তুই 5 গ্রাম নিলি, তার মধ্যে 100 গ্রাম অক্সিজেন অ্যাডজর্ব হয়েছে, তাহলে যেটা অ্যাডজর্ব হয়েছে সেটাকে উপরে লিখবি 100 ডিভাইডেড বাই 4 বা 5, যেটা তুই অ্যামাউন্টটা অ্যাডজর্বেন্ট যতটা নিচ্ছিস সেটাকে নিচে লিখতে হবে এক্স বাই এম। দিস ইজ নোন অ্যাট এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন বেশি হয়েছে কম হয়েছে বলে কোনো কথা নেই। অ্যাডজর্পশন বেশি হয়েছে কম হয়েছে এইসব কথার কোনো মানে নেই। বেশি হয়েছে কম হয়েছে সেটা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করা হয় না এক্স বাই এম। এক্স মানে হচ্ছে যেটা অ্যাডজর্ব হচ্ছে। ধর তুই চারকোলের উপরে অক্সিজেন অ্যাডজর্ব করছিস, তাহলে অক্সিজেন কত গ্রাম অ্যাডজর্ব হচ্ছে সেটাকে বলে এক্স। সেটা 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম 100 গ্রাম 1000 গ্রাম যা খুশি হতে পারে হোক, সেটা তুই এক্স এর জায়গায় লিখবি। আর যার উপরে অ্যাডজর্ব হচ্ছে তার মাসটা কত, চারকোলের মাসটা কত, চারকোল তার 500 গ্রাম নিয়েছিস, তাহলে 500 লিখবি, 700 গ্রাম লিখবি, এম এর জায়গায় সেটা লিখবি। তো এক্স বাই এম হচ্ছে কি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। এগুলো বুঝতে হয়, এগুলো বুঝলে পরের ব্যাপারটা সোজা হয়ে যাবে। এগুলো যদি তুই ভালো করে না বুঝে তুই পরে চলে যাস, তাহলে পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ পড়তে গিয়ে তখন সেখানে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। তো এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন সবসময় সারফেস এরিয়া বাড়লে বাড়বে, স্বাভাবিক ব্যাপার, কারণ সারফেস এরিয়া তো ফেনোমেনা, এটা তো সারফেস রিলেটেড ফেনোমেনা। তো সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে অ্যাডজর্পশনও বাড়বে, স্বাভাবিক ব্যাপার, কারণ সারফেস রিলেটেড ফেনোমেনা। সেই জন্য সবসময় বলা হয় কি না এই কথা, যে সবসময় আমরা বলি যে যারা পোরাস, যাদের মধ্যে প্রচুর প্রচুর পোর্স আছে, ফুটো ফুটো আছে, এরকম তোকে কয়েকটা দেখাচ্ছি, চারকোল, সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল, ক্লে, এইসবের মধ্যে প্রচুর পোর্স আছে, প্রচুর ফাঁকা জায়গা আছে, যেটা সারফেস এরিয়া হিসাবে কনসিডার হবে। ওর মধ্যে কিন্তু মলিকিউলস গুলো ট্র্যাপড হতে পারে, ঢুকতে পারে। তাই আমরা কি বলছি না ফাইনলি ডিভাইডেড সাবস্টেন্স, খুব গুঁড়ো টাইপের সাবস্টেন্স উইথ পোরাস স্ট্রাকচার। কারা ভালো অ্যাডজর্বেন্ট, কারা ভালো অ্যাডজর্বেন্ট, গুড অ্যাবজর্বেন্ট কে হবে, গুড অ্যাবজর্বেন্ট কে হবে, যার সারফেস এরিয়া বেশি হবে। সারফেস এরিয়া কার বেশি হবে, ফাইনলি ডিভাইডেড, একদম গুঁড়ো করা, ডিভাইডেড ডাস্ট উইথ পোরাস স্ট্রাকচার। পোরাস মানে ফুটো ফুটো, তার স্ট্রাকচারে অনেক পোর্স থাকবে, ফুটো 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 টাইপের থাকবে, তারাই কিন্তু লার্জ সারফেস এরিয়া দেবে, এবং সেটাই কিন্তু গুড অ্যাডজর্বেন্ট। কোয়ালিটি অফ অ্যাডজর্বেন্ট যদি জিজ্ঞাসা করে, কোয়ালিটি অফ অ্যাডজর্বেন্ট, কোয়ালিটি অফ অ্যাডজর্বেন্ট কি কোয়ালিটি হওয়া দরকার, অ্যাডজর্বেন্ট ভালো একটা অ্যাডজর্বেন্টের কি কোয়ালিটি হওয়া দরকার, সে ব্যাপারে আমি তোকে বলছি। এগুলোই হচ্ছে বেস্ট নোন অ্যাডজর্বেন্ট। চারকোল, সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল, ক্লে, এইসবেতেই কিন্তু প্রচুর প্রচুর পোর্স থাকে, প্রচুর প্রচুর ফাঁকা জায়গা থাকে, এবং যার জন্য কিন্তু এদেরকে আমরা ভালো অ্যাডজর্বেন্ট হিসাবে জানি। অ্যাডজর্বেন্ট বলে এদেরকে, নট অ্যাডজর্বেট। বেট হচ্ছে কি যেটা অ্যাডজর্ব হয়, যার উপরে অ্যাডজর্ব হয় তাকে বলে বেন্ট। এবারে দেখ যে আমরা কিছু এক্সাম্পল অ্যাডজর্পশনের বুঝতে চাই। তোকে একটা ছবি দেখাচ্ছি, তুই দেখ সেই ছবিতে কি আছে না সুগার যখন তৈরি করা হয় তখন সুগার মোলাসেস বা আখের রস বা এরকম জায়গা থেকে যখন নেওয়া হয়
তখন সেটার একটা ইয়েলোইশ কালার থাকে, র সুগার সলিউশন। কিন্তু এই র সুগার সলিউশন যখন চারকোলের মধ্যে দিয়ে ঢেলে দেওয়া হয়, তখন ওই সুগার সলিউশনের মধ্যে যে ইয়েলো কালারটা রয়েছে, সেটা অ্যানিম্যাল চারকোল কি হয় না, ওখান থেকে ওই ইয়েলো কালারটা অ্যাবজর্ব করে নেয়, এবং যার ফলে যে সলিউশনটা, সুগার সলিউশনটা বেরিয়ে আসে, যার থেকে হিট করে অরিজিনালি সুগারটা পাওয়া যায়, সেটা কিন্তু কালারলেস পুরো থাকে। সুগার, যেখান থেকে সুগারটা তৈরি করা হয়, সেই সুগার কিন্তু তার একটা কালার থাকে, সে কালারটা ইয়েলোইশ বা ব্রাউনিশ একটা কালার থাকে, যে কালারটা সরিয়ে ওটাকে সাদা ধপধপে সুগার করে দেয়া হয়। এটা চারকোলের মধ্যে দিয়ে পাঠালে চারকোল কি করে, ওর ইয়েলো কালারটাকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার ফলে ওর কালারটা চলে যায়। এটাও একটা অ্যাবজর্পশনের এক্সাম্পল হিসাবে আমি বললাম তোকে। অ্যানিম্যাল চারকোল, চারকোল খুব ভালো অ্যাবজর্পশন হয়। আরো এক্সাম্পল আমি তোকে দেখাতে পারি, আরো এক্সাম্পল তোকে বলতে পারি। অ্যানিম্যাল চারকোল জানিস না, বোন চারকোল, ব্লাড চারকোল, এগুলোকে তো অ্যানিম্যাল চারকোল বলে। কার্বনের অ্যালোট্রোপ পড়েছিস না, কার্বনের অ্যালোট্রোপ, কার্বনের অ্যালোট্রোপ, সেখানে বোন চারকোল, অ্যানিম্যাল চারকোল দু রকমের হয়, বোন চারকোল, ব্লাড চারকোল, সেগুলো কার্বন কন্টেনিং কম্পাউন্ড, এগুলোকে বলে চারকোল। তো অ্যানিম্যাল চারকোল এছাড়াও আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সেখানে কি না, একটা সলিউশন নেওয়া হয়েছে, ছবিটা যদি প্রথম থেকে দেখিস তাহলে দেখতে পাবি যে এটা একটা ব্লু কালারের, একটা মিথিলিন ব্লু আছে, এরকম একটা সলিউশন, মিথিলিন ব্লু, তার মধ্যে চারকোল দিয়ে দেওয়া হয়েছে। তো মিথিলিন ব্লুর যে ব্লু কালারটা, যেটা সেটা অ্যাবজর্ব করে নেবে চারকোল, এবং সেটা যখন আমরা ফিল্টার আউট করব, তখন কিন্তু ফিল্ট্রেটটার মধ্যে ওই মিথিলিন ব্লু থাকবে না, ওটা চারকোলের মধ্যে পুরো ওই ব্লু কালারটা অ্যানিম্যাল চারকোলের মধ্যে চলে যাবে। তো এটাও একটা অ্যাবজর্পশনের এক্সাম্পল, যে ডাই বা কালার সেগুলোকে কিন্তু ডিকালারাইজ করে দেয়া যায়। এরা কি করে, ডাইগুলোর পার্টগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নেয়, এই কেমিক্যালস গুলোকে ওদের সারফেসে আটকে নেয়, বাকি ওয়াটার পার্টটা কিন্তু কালারলেস ফিল্ট্রেট হিসাবে চলে যায়। তো অ্যাবজর্পশনের আমরা কিছু এক্সাম্পল দেখলাম। এখন দেখ যে অ্যাবজর্পশন ছাড়াও এরকম ধরনের আরো একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে কি অ্যাবজর্পশন। একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে এবি। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, বা কখন কোনো ডিফারেন্সই থাকবে না, এমনও হতে পারে যে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন, সেখানে কিন্তু ডিফারেন্স তুই লক্ষ্যই করতে পারবি না, এমনও সিচুয়েশন হতে পারে, আমি সেটাও বলবো তোকে। আপাতত তুই দেখ যে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশনের মধ্যে ডিফারেন্স কি, তোকে আমি বলছি। নর্মালি কি হয় না, অ্যাবজর্পশন যেটা, সেটা কিন্তু সারফেস রিলেটেড ফেনোমেনা, মানে শুধু সারফেসেতেই আটকাবে। কিন্তু যদি সেটা অ্যাবজর্পশন হয়, তাহলে কিন্তু সেটা বাল্ক ফেনোমেনা হবে, মানে ভিতরে চলে যাবে ওই মলিকিউলস গুলো, যেটা তুই ছবিতে দেখতে পাচ্ছিস। মানে আমরা বলতে চাইছি যে অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশন যদি আমরা ভালো করে বলি, তাহলে অ্যাডজর্পশনটা হচ্ছে সারফেস ফেনোমেনা, পিওরলি সারফেস ফেনোমেনা, এবং এটা হচ্ছে বাল্ক ফেনোমেনা, মানে ইন্টেরিয়র পর্যন্ত যে ফেনোমেনাটা, সেটাকে বলে অ্যাবজর্পশন। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যে একটা সারফেস রিলেটেড ফেনোমেনা, একটা হচ্ছে বাল্ক রিলেটেড ফেনোমেনা। শুধু সারফেসে আছে এরকম নয়, সারফেসে থাকলে অ্যাবজর্পশন, বাল্কে থাকলে অ্যাবজর্পশন। ধর আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধর একটা কালির মধ্যে আমি একটা চক ডুবিয়ে দিলাম। এই চকটা ডুবিয়ে দেওয়ার পরে তুই ভিতরের দিকে দেখতে পাবি যে একটা হালকা একটা লেয়ার গেছে, কিন্তু বাইরে ব্লু কালারটাই দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে একটা হালকা লেয়ারও ঢুকেছে। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে ব্লু কালারটা কিন্তু ভিতরে পর্যন্ত চলে যায়নি,
কিন্তু ভিতরটা যে একেবারে পরিষ্কার আছে তাও কিন্তু না। তাহলে কালার্ড কম্পোনেন্টটা কিন্তু বাইরেই আটকে রয়েছে, কিন্তু ওর মধ্যে যে সলভেন্ট ছিল সেটা কিন্তু ভিতরে পর্যন্ত চলে গেছে। তাহলে দেখ যে এই প্রসেসটায় কিন্তু দু রকমেরই জিনিস হচ্ছে, অ্যাডজর্পশন হচ্ছে আর অ্যাবজর্পশনও হচ্ছে। অ্যাডজর্পশন হচ্ছে কেন না, কালার পিগমেন্ট যেটা ওর মধ্যে যে কালার পার্টটা যেটা ছিল ব্লু কালারটা সেটা বাইরেতেই আটকে রয়েছে, কিন্তু যেটা সলভেন্ট মানে ওর মধ্যে যেটা ধর অ্যালকোহল বা ক্লোরোফর্ম বা যা কিছু সলভেন্টের মধ্যে ওটা রয়েছে, সলভেন্টটা কিন্তু ইন্টেরিয়ার পর্যন্ত চলে গেছে। তার মানে এই প্রসেসের ক্ষেত্রে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন দুটোই একই সাথে সাইমালটেনিয়াসলি হচ্ছে। তো এমন সেই জন্য প্রসেস হতে পারে যেখানে কিনা অ্যাবজর্পশনও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অ্যাডজর্পশনও হচ্ছে, দুটোই হচ্ছে। কারণ এমন একটা মেটেরিয়ালের নিয়ে আমি করছি যার দুটো পার্ট আছে, একটা পার্ট বাইরে লেগে থাকছে এবং আর একটা পার্ট ইন্টেরিয়ার পর্যন্ত চলে যাচ্ছে। তাই এখানের ক্ষেত্রে কালার কম্পোনেন্টের অ্যাডজর্পশন হয়েছে এবং সলভেন্টের অ্যাবজর্পশন হয়েছে। তাই যদি হয় তাহলে এখানে আমরা এই ক্ষেত্রে আমরা কি বলছি না, সেটা কিন্তু দুটো জিনিসই একই সাথে আসছে। আবার ধর সিলিকা জেল, তাতে ওয়াটার মলিকিউল গুলো কন্টিনিউয়াসলি এরকম আটকাচ্ছে, তো পিওরলি এটা কি অ্যাডজর্পশন, কারণ বাইরেই আটকাচ্ছে। সিলিকা জেল যদি ওয়াটার মলিকিউল আটকায় তাহলে বাইরেই আটকাবে। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্যালসিয়াম ক্লোরাইডে যখন ওয়াটার মলিকিউল যখন ওর মধ্যে অ্যাবজর্বড হবে, এই ওয়াটার মলিকিউল গুলো কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতরেই ঢুকে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতরে ঢুকবে, কোনো সারফেসের ব্যাপার নেই। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডে ওয়াটারের কন্ট্যাক্টে, ওয়াটার ভেপারের কন্ট্যাক্টে রাখা আর সিলিকা জেলকে ওয়াটারের কন্ট্যাক্টে রাখা দুটো একই বিষয় নয়। কখনো কখনো অ্যাডজর্পশন অ্যাবজর্পশন হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সবসময়তেই হবে। আমি তোকে কিছু ফেনোমেনা দেখালাম যাতে করে তুই অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের পার্থক্য বুঝতে পারিস। কিন্তু আমি এটাও তোকে বলেছি যে সামটাইমস অ্যাডজর্পশনের সাথে সাথে কিন্তু কি হয় না, মে বি ফলোড বাই ডিসলিউশন অফ অ্যাডসরবেট ইনটু বাল্ক অফ অ্যাডসরবেন্ট। মানে কি না, যেটা অ্যাডসরবেট সে সারফেসে গিয়ে আবার ভিতরে পর্যন্ত কিছুটা চলে যেতে পারে, কিন্তু সারফেসেই বেশি থাকবে, ভিতরে হয়তো অল্প গেছে। সারফেসেই ম্যাক্সিমামটা থাকবে, ভিতরে হয়তো অল্প গেছে, এমনটা হতেই পারে, এমনটা হতেই পারে। তো যদি এরকম হয় যে সারফেসে থাকলো বাবা কিছুটা বাল্কে চলে গেল, তখন তাকে আরেকটা নামে ডাকা হয়, তাকে কি বলে, সপশন। সপশন মানে কি, সেখানে সারফেসেতেও অ্যাডসরবেন্টটা থাকবে আবার বাল্কেতেও অ্যাডসরবেন্টটা থাকবে। হ্যাঁ, সারফেসে বেশি থাকবে, বাল্কে কিছুটা কম থাকবে, কিন্তু দুটোই থাকবে। বাল্ক অফ অ্যাডসরবেন্টের মধ্যে সারফেসে যেরকম থাকবে অ্যাডসরবেট কিছুটা, বাল্কেও কিন্তু কিছুটা অ্যাডসরবেট থাকবে, দুটোতেই থাকবে, এমনটা হতেই পারে। তো সেটা যদি হয় তাহলে তখন তাকে বলে কি, সপশন। SORPTION, সপশন বলে, যেখানে কিনা অ্যাডজর্পশন হয়েছে অ্যাট দ্য সেম টাইম বাল্কেও কিন্তু কিছুটা কিছুটা করে চলে গেছে, এমন এমন ধরনের হতেই পারে। তো সে বিষয়টা আমি তোকে বললাম। তাহলে এখানে কি দাঁড়ালো, সপশনটার ডেফিনেশন বললে তুই তাহলে কি বলবি এক্স্যাক্টলি না, এটাই বলবি যে ফার্স্ট দ্য অ্যাডজর্পশন অফ অ্যাডসরবেট অকার্স অ্যাট দ্য সারফেস of the adsorbent and then absorbate passes into bulk
when these two processes occur simultaneously it is called as sorption. এটা হচ্ছে ডেফিনেশন অফ sorption, যে প্রথমে অ্যাডসরবেটটা সারফেসে গিয়ে গেল, তারপরে নাও পাসেস ইনটু বাল্ক, বাল্কের ভিতরের দিকেও চলে গেল। যদি এমনটা হয়, বাল্কের ভিতর পর্যন্ত চলে গেল, এমনটা যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি sorption। এই দুটো প্রসেস সাইমালটেনিয়াসলি, সারফেসে আটকাচ্ছে কিছু কিছু, এমন না যে সারফেসে যা আটকাচ্ছে সবই ভিতরে চলে যাচ্ছে, না, সারফেসে যা আটকাচ্ছে সব ভিতরে চলে যাচ্ছে, সারফেসের কিছুটা যাচ্ছে, কিছুটা ভিতরে যাচ্ছে, কিছুটা সারফেসে থাকছে, সারফেসেই বেশি থাকবে, সারফেসের কনসেন্ট্রেশনটা বেশি হবে উইথ রেসপেক্ট টু দ্য বাল্ক। হ্যাঁ, তো যাকে সারফেস কেমিস্ট্রি এই পার্টিকুলার ব্যাপারটা আমি তোকে বললাম। এবার আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, এবার আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক অ্যাসপেক্ট অফ অ্যাডসর্পশন, মানে তার থার্মোডাইনামিক্স, এনথ্যালপি, এনট্রপি, এই সমস্ত বিষয়, ডেল্টা জি, এই ব্যাপারটা কিন্তু আমরা নিয়ে আলোচনা করব, কারণ এটা আমাদের সিলেবাসে আছে, এখান থেকে কোশ্চেনও দেয়। তো দেখ, প্রথম কথা হচ্ছে যে মলিকিউলস গুলো যখন সারফেসে আটকায় সেটা একটা ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানেই সবসময় এনার্জির ইভলিউশন, এনার্জি বেরিয়ে আসে। আমি কথাটাকে আবার রিপিট করছি যে এই অ্যাডসর্পশনটা হয় কেন না, সারফেসের সাথে মলিকিউলগুলোর অ্যাট্রাকশন হয়। তো অ্যাট্রাকশন মানে কি, মানে রিলিজ অফ এনার্জি। থার্মোডাইনামিক্সে কি বলে, রিলিজ অফ এনার্জি। রিলিজ অফ এনার্জি মানে কি, এনথালপি ডেল্টা এইচ, তার ভ্যালু কি হবে না, এনার্জি যখন রিলিজ করে তখন তাকে বলে কি না ডেল্টা এইচ নেগেটিভ, মানে এক্সোথার্মিক। তাহলে দেখ যে এক্ষেত্রে কিন্তু অ্যাডসর্পশনে ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ। আচ্ছা, এনট্রপিটা কি হবে, এনট্রপি মানে হচ্ছে র্যান্ডমনেস, মানে যত বেশি দৌড়দৌড়ি করবে এনট্রপিটা পজিটিভ হবে, বাড়বে। কিন্তু এখানে মলিকিউলগুলো দৌড়দৌড়ি তো কমে যাচ্ছে, কারণ ওরা তো সারফেসের গায়ে আটকে যাচ্ছে। অ্যাডসর্পশনে তো সারফেসের গায়ে আটকাচ্ছে, দেখ যে মলিকিউলগুলো দৌড়দৌড়ি করছিল এখন তো সারফেসে আটকে যাচ্ছে। তো যদি আটকেই যায় তাহলে তার ডেল্টা এস বা এনট্রপি কি হবে না, পজিটিভ হবে না, নেগেটিভই হবে, কারণ তার তো এনট্রপি কমে যাচ্ছে, এনট্রপি ডিক্রিজ করছে। তাহলে এক্ষেত্রে থার্মোডাইনামিক্স কি বলছে না, ডেল্টা এইচটাও নেগেটিভ এবং ডেল্টা এস এর ভ্যালুটাও কিন্তু কি নেগেটিভ, দুটোই কিন্তু নেগেটিভ। তাহলে ডেল্টা জি কি হবে, ডেল্টা জি নেগেটিভ না হলে একটা প্রসেস স্পন্টেনিয়াস হয় না। 11-এ পড়েছিস যে ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ হতে হয় তবেই প্রসেসটা স্পন্টেনিয়াস হয়। তো কি করে আমরা বুঝবো না, সেক্ষেত্রে আমাদের যে গিবস হেলমনস এর ইকুয়েশন আছে, গিবস ইকুয়েশন নয়, গিবস হেলমনস ইকুয়েশন, তাতে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি না, যদি টি ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, টি ডেল্টা এসটা যদি পজিটিভ হয়, মাইনাস টি ডেল্টা এস নয়, টি ডেল্টা এস এই পোর্শনটা যদি পজিটিভ হয় তাহলে তার আগে নেগেটিভ আছে, আর ডেল্টা এইচ এর জায়গায় নেগেটিভ আছে, তাহলে এইটাও নেগেটিভ আর এইটাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে ডেল্টা জি এর ভ্যালুটা কি চলে আসবে না, ডেল্টা জি এর ভ্যালুটা এক্ষেত্রে নেগেটিভ চলে আসবে। আর ডেল্টা এইচ আর টি ডেল্টা এস যদি ইকুয়াল হয় তাহলে ডেল্টা জি এর ভ্যালুটা কি হবে, 0 হবে, মানে তখন ইকুইলিব্রিয়ামে থাকবে। ডেল্টা জি এর ভ্যালুটা 0 হওয়া মানে কি, ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে দুটো কন্ডিশন পেলাম, এটা হচ্ছে কি
না টি ডেল্টা এস যদি গ্রেটার দেন জিরো, মানে হচ্ছে পজিটিভ, তাহলে ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ, মানে স্পন্টেনিয়াস। আর ডেল্টা এইচ যদি টি ডেল্টা এস এর ইকুয়াল হয়, তাহলে ডেল্টা জি জিরো হবে, মানে তখন প্রসেসটা ইকুইলিব্রিয়ামেই থাকবে, মানে অ্যাডজর্পশন যেরকম হবে ডিসঅর্পশনও একসাথে সাথে চলতে থাকবে। তো অ্যাডজর্পশনে থার্মোডাইনামিক্স বলতে কখন ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ হবে, কখন ডেল্টা জি এর ভ্যালুটা জিরো হবে, কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, কখন স্পন্টেনিয়াস হবে, এগুলো কিন্তু ডেল্টা জি বা ডেল্টা এইচ বা ডেল্টা এস কে চেঞ্জ তুমি করতে পারবে না। যেটা করতে পারবে সেটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার চেঞ্জ করে ব্যাপারটাকে কিভাবে করা যায় সেটা আমরা পরে আসছি, পরে তো সেসব জিনিস নিয়ে আমরা কন্ডিশন নিয়ে আমরা বলবোই, তো সেটা নিয়ে আমরা পরে বলছি। আপাতত যেটা আমি বোঝালাম সেটা হচ্ছে কি না ডেল্টা জি এর ভ্যালু কিরকম হলে স্পন্টেনিয়াস হবে না হবে সেটার কথা বললাম। নেক্সট যেটা আমি তোকে বলবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অ্যাডজর্পশন মলিকিউলগুলোকে অ্যাট্রাক্ট করা এবং ধরে রাখার যে টোটাল ব্যাপারটা, এই ডেফিনেশন তোকে আগেও দেখিয়েছি, সেই ডেফিনেশনটা আরেকবার আমি বলছি। তো অ্যাডজর্পশন বিষয়টা সবসময়তেই মলিকিউলগুলোকে সারফেসে অ্যাট্রাক্ট করা শুধু নয়, তাকে ধরে রাখা, তাকে রিটেন করাটাকেও অ্যাডজর্পশন বলে। অ্যাডজর্পশন যে শুধু অ্যাট্রাক্ট করলেই হবে না, অ্যাডজর্পশন শুধুমাত্র অ্যাট্রাক্ট করলেই হবে না, তাকে ধরেও রাখতে হবে সারফেসের উপরে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা অ্যাডজর্পশন ধরে রাখার ব্যাপারটা, সেটা কত রকমের অ্যাডজর্পশন হতে পারে। গ্যাসের অ্যাডজর্পশনটা আমরা পড়ছি, আমাদের যে সিলেবাসে আছে গ্যাস আর লিকুইড দুটোই আছে সিলেবাসে, কিন্তু গ্যাসের প্রপার্টিগুলো মোটামুটি লিকুইডের ক্ষেত্রে ওই লগুলোই মেনে চলবে। তো অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিডস, তার টাইপ কত রকমের রয়েছে। অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিড টাইপস, তো দু রকমের অ্যাডজর্পশন হয়। একটাকে বলে কি ফিজিজর্পশন বা ফিজিক্যাল অ্যাডজর্পশন, একে আবার অনেকে বলে কি ফিজিসর্পশন, আবার অনেকে বলে ভ্যান্ডার ওয়াল অ্যাডজর্পশন। কেমিক্যাল অ্যাডজর্পশন মানে একে অনেকে বলে কেমিজর্পশন, একে কেমিজর্পশন অনেকে বলে। তো তার মানে অ্যাডজর্পশন হচ্ছে দু রকমের, ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশন, বা ফিজিজর্পশন কেমিজর্পশন বলতে পারিস। এখন কিসের উপরে বেস করে এই অ্যাডজর্পশনের ক্লাসিফিকেশনটা করা হলো, মানে ফিজিজর্পশনটা কি আর কেমিজর্পশনটাই বা কি, কিসের উপরে বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি। তো সেটা দেখ, দু রকমের অ্যাট্রাকটিভ ফোর্স হয় অ্যাডজর্পশনে। একটা খুব উইক, তাকে বলে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হচ্ছে কেমিক্যাল বন্ড ফর্মেশন। চল আমরা ব্যাপারটা বুঝে নিই ভালো করে। ফিজিক্যাল অ্যাডজর্পশন মানে কোনটা? ফিজিক্যাল অ্যাডজর্পশন মানে হচ্ছে যে সেখানে একটা সলিড সাবস্টেন্স থাকবে, মানে যেটাকে বলে অ্যাডজর্বেন্ট, এবং সেখানে অ্যাডজর্বেট থাকবে, কিন্তু তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা, সেটা কিন্তু কি হবে না উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, নো রিয়েল বন্ড ফরমেশন, কোনো বন্ড ফরমেশনের ব্যাপার নেই, শুধুমাত্র উইক অ্যাট্রাকটিভ ফোর্স,
ভালো করে ব্যাপারটা বুঝে নে। ফিজিজপশন যখন হয় বা ফিজিক্যাল অ্যাডজর্পশন যখন হয়, সেখানে কিন্তু কোনো রকমের কোনো বন্ড তৈরি হওয়ার ব্যাপার নেই। অ্যাডজর্বেট আর অ্যাডজর্বেন্টের মধ্যে কোনো বন্ডের ব্যাপার নেই, শুধু একটা উইক ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হয়। সে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স যে কারোর সাথে যে কারোর থাকতে পারে, কিন্তু সেটা খুবই উইক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স, যেটাকে বলে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজপশন। একে অনেকে ফিজিজপশন বা ভ্যান্ডারওয়াল অ্যাডজর্পশন নামেও জানে। যাকে সেটাও আমি বলে দিলাম তোকে। এখন আমরা যদি ফিজিজপশনের এক্সাম্পল নিই, তাহলে সেখানে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে হাইড্রোজেন মলিকিউল যখন প্লাটিনাম সারফেসের উপরে আটকায়, তখন এই প্লাটিনাম সারফেসে কিছু আনব্যালেন্সড ফ্রি ভ্যালেন্সি থাকে, আনব্যালেন্সড ফোর্স ওর মধ্যে থাকে, এবং যার জন্য এই হাইড্রোজেন মলিকিউলগুলো কিন্তু ওর গায়েতে আটকে যায়। সেই অ্যাট্রাকশনটা কিন্তু কি না, সিম্পলি একটা উইক ভ্যান্ডারওয়াল ফোর্স। এখানে কোনো রকমের কোনো বন্ডিং এর ব্যাপার নেই। তো ফিজিজপশনে খুবই উইক টাইপের ব্যাপার, এবং প্লাটিনাম সারফেসে যে আনব্যালেন্সড ফোর্স আছে, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি, আনব্যালেন্সড অ্যাট্রাকটিভ ফোর্স আছে, যার জন্য কিন্তু হাইড্রোজেন ওর গায়েতে আটকে যায়, যেটা একটা ফিজিজপশনের এক্সাম্পল। ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কিন্তু ভ্যান্ডারওয়াল ফোর্স। কিন্তু দেখ, এখানে যে অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের মধ্যে যে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স থাকে, তুমি চাইলেই এই ফোর্সটাকে কিন্তু সহজেই ভেঙে ফেলতে পারো। মানে রিভার্স প্রসেসটা খুব ইজিয়ার ব্যাপার, রিভার্স সহজেই করা যেতে পারে। রিভার্স এটা খুব উইক, সো রিভার্স প্রসেস ইজ ইজিয়ার। মানে তুমি অ্যাডজর্পশন করলে ডিজর্পশনও করতে পারো, কারণ অ্যাট্রাকটিভ ফোর্সটা তো অত বেশি স্ট্রং এর কোনো ব্যাপার নেই, অ্যাট্রাকশনটা তো অত মিয়ারলি স্ট্রং কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নয়। তাহলে অ্যাডজর্বেটের সাথে অ্যাডজর্বেন্টের যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা খুব উইক টাইপের হওয়ার ফলে তাদেরকে কিন্তু সহজেই তুই রিমুভ করতে পারিস বা ডিজর্পশনটাও করতে পারিস, কারণ কোনো কেমিক্যাল বন্ড তাদের মধ্যে হচ্ছে না। নো কেমিক্যাল বন্ড বিটুইন অ্যাডজর্বেন্ট অ্যান্ড অ্যাডজর্বেট, কোনো কেমিক্যাল বন্ডের এখানে কোনো ব্যাপার নেই। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশনটা কি না, কেমিক্যাল অ্যাডজর্পশনটা হচ্ছে defined as the phenomena that occurs when gas molecules or atoms are held to the surface of the solid by, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, by chemical bond। এখানে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স নয়, এখানে একটা বন্ড ফরমেশন হবে, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে, একটা বন্ড জেনারেট করবে। তো কেমিজপশন বা কেমিক্যাল অ্যাডজর্পশন, তার ডেফিনেশনে পরিষ্কার ভাবে বলে দেওয়া রয়েছে যে কোন রকম কোনো উইক অ্যাট্রাকটিভ ফোর্স না, রাদার একটা বন্ড ফর্মেশন হবে, কেমিক্যাল বন্ড ফর্মেশন হবে, যেটাকে আমরা বলবো কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজপশন। মানে কেমিজপশন কিন্তু কেমিজপশন is highly stable, ভীষণ ভীষণ স্টেবল। বন্ড ফরমেশন করেছে না, তোমাকে বন্ডটাকে ভাঙতে হবে যদি তুমি ডিজর্পশন করতে চাও, রিভার্স প্রসেসটা যদি করতে চাও। ফিজিজপশনে যেরকম সহজেই উল্টো দিকে তুমি পাঠিয়ে দিতে পারো, রিভার্স করতে পারো, কিন্তু কেমিজপশনে কিন্তু সে ব্যাপারটা কিন্তু সহজেই তুমি করতে পারবে না। কেমিজপশনে সেটা কিন্তু ইজিয়ার প্রসেস নয়, করা নিশ্চয়ই যাবে, কিন্তু এনার্জি নিডেড প্রসেস, এটার জন্য কিন্তু এনার্জি দরকার। তো অ্যাডজর্পশনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইলাম
সেটা হচ্ছে কেমিজ অপশন এবং ফিজিজ অপশন দু রকমেরই রয়েছে, এবং কেমিজ অপশনটা কিন্তু কেমিক্যাল বন্ডের থ্রু দিয়েই হবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটু মজাদার ব্যাপার রয়েছে, আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। সেটা হচ্ছে যে আমি অলরেডি তোকে একটা এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলে বলেছি যে হাইড্রোজেন যখন প্লাটিনাম বা প্যালাডিয়াম এর সারফেসে যখন হাইড্রোজেন গিয়ে আটকায়, সেটা হচ্ছে কি না ফিজিজপশন, এটা বলেছি। কিন্তু যেটা আমি বলিনি তোকে, যদি তুই এই প্রসেসটা একটা হাই টেম্পারেচারে নিয়ে করিস, হাই টেম্পারেচারে, তখন কিন্তু যেটা ফিজিজপশন হচ্ছিল সেখানে কিন্তু একটা কেমিক্যাল বন্ড ফরমেশন হতে শুরু করে দেবে। প্রথমে যেটা উইক ভ্যান ডার ওয়াল ফোর্স ছিল, এবং যেখানে বন্ড ফরমেশন হয়ে যাবে হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের, প্যালাডিয়াম হাইড্রাইড তৈরি হবে। তার মানে একই প্রসেস, লোয়ার টেম্পারেচারে ফিজিজপশন, কিন্তু হায়ার টেম্পারেচারে, টেম্পারেচারটা যখন বাড়িয়ে দিচ্ছ, কত ইন্টারেস্টিং ব্যাপার, টেম্পারেচারটা যখন বাড়িয়ে দিচ্ছ তখনই কিন্তু সেখানে হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা ছিল, এখানে যখন হাইড্রোজেন যখন এর উপরে ফিজিজ অপশনে জুড়ছে, তখন কি হাইড্রোজেন জুড়ে রয়েছে, তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু যখন তুমি বন্ড ভেঙে দিলে, হাইড্রোজেনের মধ্যে বন্ড ভেঙে গেল, তখন এই একটা হাইড্রোজেন ও তো আলাদাভাবে কি করবে, ওর সাথে তখন প্লাটিনামের বন্ড হবে। ভালো করে ছবিটা তুই লক্ষ্য করে দেখ, যে যখন হাই টেম্পারেচার দিচ্ছিস তখন কিন্তু ওই হাইড্রোজেনের মধ্যে বন্ডটা কি হয়ে যাচ্ছে, বন্ডটা ভেঙে যাচ্ছে, হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে, এবং যেই হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল, মলিকিউল নয়, এখন অ্যাটম হয়ে গেছে, হিয়ার ইট ইজ রিটেন অ্যাজ হাইড্রোজেন অ্যাটম। তো যেই হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল, অ্যাটম তো রিঅ্যাক্টিভ, তো অ্যাটম যেহেতু রিঅ্যাক্টিভ, তাই অ্যাটমটা কিন্তু ওর সাথে কেমিক্যাল বন্ড ফরমেশন করে নিল। তাহলে লোয়ার টেম্পারেচারে কিন্তু এটা ফিজিজ অপশন ছিল, কিন্তু যেইটি টেম্পারেচার দিলি, সেই টেম্পারেচারে কিন্তু হাইড্রোজেনের মধ্যে বন্ডটা ভাঙলো। হাইড্রোজেনের মধ্যে বন্ডটা না ভাঙলে এই কেমিজ অপশনের ব্যাপারটা আসতোই না। তখন হাইড্রোজেন মলিকিউল গুলোই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সে আটকাতো, কারণ মলিকিউল কখনো প্লাটিনাম বা প্যালাডিয়ামের সাথে বন্ড করতে পারবে না। এটা সবসময় অ্যাটমে যখন কনভার্ট হবে তখনই কিন্তু এই বন্ডিংটা পসিবল হবে, অ্যাটমে যখন কনভার্টেড হবে তখনই কিন্তু এই বন্ডিংটা হবে। যে ব্যাপারটা জরুরি, যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে তুই বোঝার চেষ্টা কর। আমি তোকে যেটা বলছি সেটা তুই ভালো করে শোন। তার মানে সবসময় একটা জিনিস মনে রাখবি, যে ফিজিজ অপশন যখন হয় তখন ইনিশিয়ালি কোনো এনার্জি দরকার লাগে না, কিন্তু কেমিজ অপশন যখন হয় তখন কিন্তু এনার্জি দরকার লাগে, কারণ কেমিজ অপশনে একটা বন্ড ফরমেশন হবে, তো কোনো বন্ড ভাঙতে হবে, কোনো বন্ড তৈরি করতে হবে। সো ইনিশিয়াল অ্যাপ্লিকেশন অফ সাম এনার্জি ইজ রিকোয়ার্ড ফর কেমিজ অপশন। তো হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের কি ধরনের অ্যাডজর্পশন হয়, এসব প্রশ্ন অনেকবারই পরীক্ষায় দেয়, কিন্তু সেটা বইতে যেভাবে লেখা রয়েছে যে হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের অ্যাডজর্পশনটা একটা ফিজিজ অপশন প্রসেস, সেটা আমি মানতে পারছি না। তার কারণ হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের ফিজিজ অপশনও হতে পারে, কেমিজ অপশনও হতে পারে, দ্যাট টোটালি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার ফ্যাক্টর। টেম্পারেচারটা যদি তুমি বেশি রাখো তাহলে সেটা কেমিজ অপশনের দিকে চলে যাবে, টেম্পারেচার যদি কম রাখো তাহলে সেটা ফিজিজ অপশনের দিকে চলে আসবে। তো ফিজিজ অপশন বা কেমিজ অপশন সেটা কিন্তু অনেক সময় কন্ডিশন অনুযায়ী একই অ্যাডজর্বেন্ট থাকা সত্ত্বেও তাদের ক্ষেত্রে ভ্যারি করতে পারে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি যেটা বোঝাতে চাইছি। তো এখন আমরা এই ফিজিজ অপশন এবং কেমিজ অপশন সেই জন্য অনেক সময়তেই সাইমালটেনিয়াসলি অকার করে, আমরা বুঝতেই পারি না যে এটা ফিজিজ অপশন না কেমিজ অপশন, এমনটা হতে পারে। ফিজিজ অপশন কেমিজ অপশন সাইমালটেনিয়াসলি অকার করলো, এমন একটা টেম্পারেচার রাখলাম যেখানে কিছুটা ফিজিজ অপশনও হচ্ছে, কেমিজ অপশনও হচ্ছে, এমনটা হতেই পারে। তো সেই জন্যে
ওরকম ভাবে রিজিডলি বলা যায় না যেটা ফিজিক্স অপশন এটা কেমিজ অপশন, দের ইজ সো নো শার্প লাইন অফ ডিমার্কেশন। তবে জেনারেল এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স কিছু কিছু আছে যেগুলো আমি নিশ্চয়ই নিয়ে আলোচনা করব, কারণ এটা পরীক্ষায় দেয় যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন দ্য কেমিজ অপশন অ্যান্ড দ্য ফিজিক্স অপশন। তো কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সাইমালটেনিয়াসলি হয়, যেটা আমি তোকে বললাম। এবার আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে যে অ্যাডজর্পশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। What are the characteristics of adsorption? অ্যাডজর্পশনের 7 রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে। 1. Specificity of the adsorbent, বলছি কি। 2. Nature of the adsorbate. 3. Reversibility of the process. 4. Enthalpy of adsorption. 5. Activation energy. 6. Layers of adsorption. 7. Surface area of the adsorbent. তো অ্যাডজর্পশন, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ভালো হবে না খারাপ হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, এবং এগুলো আলাদা করে কেমন ভাবে ডিপেন্ডেন্ট, বেশি ডিটেলে প্রচুর কিছু দরকার নেই, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু জানতে হবে যে কেমন ভাবে ঠিক ডিপেন্ডেন্ট, সে ব্যাপারটা না জানলে হবে না। তো স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট, অ্যাডসরবেন্ট মানে যাতে অ্যাডসর্পশনটা হচ্ছে, নামটা কিন্তু বোঝার চেষ্টা করুন। স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট বলতে কি বোঝাচ্ছে না, দেখ কার উপরে অ্যাডসর্পশনটা হচ্ছে সেই বিষয়টা। এখন কার উপরে অ্যাডসর্পশনটা হচ্ছে, ফিজিক্স অপশন এবং কেমিজ অপশন। ফিজিক্স অপশনে কি হয় না, শুধুমাত্র ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সটাই দায়ী। ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু ইউনিভার্সাল, মানে সকলের সাথে সকলেরই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হয়, ক্যান বি অ্যাপ্লিকেবল টু এনিহোয়ার। সেই জন্যে চারকোলের ওপরে অ্যামোনিয়া অ্যাডসর্বড হচ্ছে কি সিলিকা জেলের ওপরে অ্যামোনিয়া অ্যাডসর্বড হচ্ছে বড় কথা নয়। সব সময় একটা সারফেস রাখলে আর একটা সারফেসে আটকাবে, যদি ফিজিক্স অপশন হয় তাহলে কোনো চাপ নেই, তুমি যা খুশি অ্যাডসর্বেন্ট রাখতে পারো, তাতেই অ্যাডসর্পশনটা হবে, কোনো স্পেসিফিক টাইপের কোনো ব্যাপার নেই যে এটাই নিতে হবে তবেই অ্যামোনিয়া অ্যাডসর্বড হবে, চারকোলের উপরে অ্যাডসর্বড হবে কিন্তু অন্য কিছু নিলে অ্যাডসর্বড হবে না, এরকম টাইপের কোনো ব্যাপার নয় ফিজিক্স অপশনে, তাই এরকম কোনো কন্ডিশন নেই। কিন্তু কেমিজ অপশনে, এই যে কেমিজ অপশন সেটা হাইলি স্পেসিফিক। কেন? কেমিজ অপশনে তো ওর সাথে বন্ড হবে, তো যে কেউ কি যে কারোর সাথে বন্ড করতে পারে? যে কেউ যে কারোর সাথে বন্ড করতে পারে না। কেমিজ অপশন সে আয়নিক বা কোভ্যালেন্ট যে কোনো রকমের বন্ড করতে পারে, কিন্তু কার ফ্রি ভ্যালেন্সি আছে, কে কার সাথে রিঅ্যাক্টিভ হতে পারবে, বন্ড করতে পারবে, এই ব্যাপারগুলো তো জরুরি। তাই হাইড্রোজেন প্যালাডিয়ামের সাথে বন্ড করতে পারে, কিন্তু হাইড্রোজেন চারকোলের উপর রাখলে তার সাথে বন্ড করতে পারে না। দিস ইজ কল্ড স্পেসিফিক। তো স্পেসিফিক মানে হচ্ছে যে একটা পার্টিকুলার জিনিস রাখলে তবেই অ্যাডসর্পশনটা হবে, না হলে হবে না। ফিজিক্স অপশনে এরকম কোনো কন্ডিশন নেই, কিন্তু কেমিজ অপশনে এরকম কন্ডিশন আছে, যে কারোর উপরে যে কারোর এরকম ধরনের অ্যাডসর্পশন হয় না। আশা করছি কথাটা বুঝতে পেরেছিস। তো তাহলে ফিজিক্স অপশন নন স্পেসিফিক, কেমিজ অপশন হাইলি স্পেসিফিক। আমরা একটা ডিফারেন্সও পেয়ে গেলাম এটা আলোচনা করতে গিয়ে। নেক্সট, নেচার অফ দ্য অ্যাডসর্বেট। অ্যাডসর্বেট মানে যেটা অ্যাডসর্পশন হচ্ছে, ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর। যেটা অ্যাডসর্পশন হচ্ছে মানে যেরকম আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখ তিনটে তোর কাছে এক্সাম্পল রয়েছে, তিনটে এক্সাম্পল রয়েছে, দেখ তুই ভালো করে। একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে মিথেন, আর একটা হচ্ছে হাইড্রোজেন। টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি, আর এখানে সবগুলোতেই চারকোল রেখেছি, চারকোল রেখেছি, চারকোল রেখেছি, এখানেও চারকোল রেখেছি। 1 গ্রামই রেখেছি, ধর 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রামই রেখেছি, সবসময় একই রেখেছি।
তো দেখা যাচ্ছে সালফার ডাই অক্সাইডটা যেখানে 380 সিসি ওর গায়ে আটকেছে, মিথেন সেখানে 16.2 সিসি আটকেছে, হাইড্রোজেন সেখানে 4.5 সিসি আটকেছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কেন কিছু কিছু গ্যাস বেশি অ্যাডজর্বড হয়, অন্য গ্যাস বেশি অ্যাডজর্বড হয় না, কেন হয়, কেন এই বিষয়টা হয়, অ্যাডজর্বেটের কি ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। আমি তোকে এক্সাম্পল দিলাম, এবারে তোকে বিষয়টা আমি বুঝিয়ে বলছি, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। এটা হয় কেন, এটা হওয়ার পিছনে ক্রিটিক্যাল টেম্পারেচার দায়ী। আমি তোকে ব্যাপারটা বলছি, আগে তুই শোন। সেটা হচ্ছে কি না, সবসময় অ্যাডজর্পশনটা কার ভালো হবে খারাপ হবে সেটা টোটালি কিসের উপর ডিপেন্ড করে না, তাদের ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এখন ক্রিটিক্যাল টেম্পারেচার মানে কি, ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে কি বোঝো, এক তো বলতে কিছু বুঝি না, নাম্বার দেবে না। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে কি, ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ গ্যাস ইজ ডিফাইন্ড as the temperature above which liquefaction is not possible by the high amount of pressure applied। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যার উপরে তুই যদি প্রেসারও দিস ওকে লিকুইড করতে পারবি না। তো যার যত ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হবে, ক্রিটিক্যাল টেম্পারেচার হাই হবে, তত তার অ্যাডজর্পশনও হাই হবে। কারণ ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি মানে তাকে সহজে লিকুইফাই করা যায়। আর লিকুইফাই করা যায় মানে কি, লিকুইফাই করা যায় মানে হচ্ছে যে কি না, ভ্যান ডার ওয়াল ফোর্স সেখানে কি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। লিকুইফাই করা মানে কি, সেখানে ভ্যান ডার ফোর্স বা ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব বেশি। তো সালফার ডাই অক্সাইড তার ক্রিটিক্যাল টেম্পারেচার ভালো করে দেখ 430, যার ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি সে ভালো, তার ভ্যান ডার ফোর্সও বেশি, ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্সও বেশি। তো সালফার ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 430, যেখানে কিনা মিথেনের 190 এবং এখানে হাইড্রোজেনের কিন্তু 43। তার মানে ক্রিটিক্যাল টেম্পারেচার যত বেশি সেই গ্যাসটা কিন্তু তত অ্যাডজর্পশন হওয়ার প্রবণতাটা ততই বেশি। সালফার ডাই অক্সাইড যেখানে 380 সেখানে মিথেন 16.2, হাইড্রোজেন 4.5। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু দেখে তুই ব্যাপারটা বুঝতে পারিস। ক্রিটিক্যাল টেম্পারেচার যত বেশি হবে তাকে সহজে লিকুইফাই করা যাবে, যত সহজে লিকুইফাই করা যাবে ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে, ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্স যত বেশি হবে ততই কিন্তু অ্যাডজর্পশনটা তার তত বেশি হবে। তো সারফেস কেমিস্ট্রিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কোন গ্যাস ভালো অ্যাডজর্বড হয়। চারকোল তো সবেতেই দেখেছি আমি, প্রত্যেকটা 1 গ্রাম করে চারকোল রেখেছি, কিন্তু সালফার ডাইঅক্সাইড এত ভালো অ্যাডজর্বড হচ্ছে, মিথেন হাইড্রোজেন হচ্ছে না কেন। তো এ নিয়ে আমি তোকে আরো বলতে পারি যে বিভিন্ন ভলিউমের গ্যাস এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। ক্রিটিক্যাল টেম্পারেচার যত বাড়ছে, একটা আমি অর্ডার করে দিয়েছি যে ক্রিটিক্যাল টেম্পারেচার যত বাড়ছে ততই কিন্তু অ্যাডজর্ব ভলিউম সেটা কিন্তু বাড়ছে। তুই এখান থেকে দেখতেও পারিস যে 1 গ্রাম চারকোলে এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। 1 গ্রাম চারকোলে ক্রিটিক্যাল টেম্পারেচার কত সেগুলো পরপর ডেটাগুলো বসানো রয়েছে। গ্যাসের ভলিউমটাকে এনটিপিতে ইউজ করা রয়েছে এবং 1 গ্রাম চারকোলে কতটা অ্যাডজর্বড হবে সেটা পরিষ্কারভাবে, যে ভলিউম অ্যাডজর্বড বাড়ছে যত ক্রিটিক্যাল টেম্পারেচার যত বাড়ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন দেয় এখান থেকে। তো ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যালু বলে দিয়ে জিজ্ঞাসা করে। তো ভলিউম অফ দ্য অ্যাডজর্বড গ্যাস ইনক্রিজেস অ্যাজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ইনক্রিজেস, যেটা কথাটা আমি বললাম এখানে লেখা আছে। এবারে আমি এটা কিন্তু এই যে এতক্ষণ ধরে আমি যেটা বললাম এটা কিন্তু কি না, ফিজিক্স অপশনের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। লিকুইফ্যাকশন বা ভ্যান ডার ওয়াল ফোর্স এটা কিন্তু কেমিজ অপশনের ক্ষেত্রে নয়, কারণ ওখানে যা যা বলা হয়েছে, এর আগে যা যা বলা হয়েছে ক্রিটিক্যাল টেম্পারেচার রিলেটেড, সেখানে কিন্তু ভালো করে খেয়াল করে দেখ ভ্যান ডার ওয়াল ফোর্সের কথা বলা হয়েছে। মানে এগুলো সব কথাগুলো ফিজিক্স অপশন রিলেটেড।
তাহলে কেমিজ অপশানে কি হবে? কেমিজ অপশানে কি এগুলো ফ্যাক্টর? সরি, কেমিজ অপশানে এটা ফ্যাক্টর নয়। আমি পরিষ্কার করে লিখে দিয়েছি যে ইন কেস অফ কেমিজ অপশন দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দ্য অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্ব অ্যান্ড ক্রিটিক্যাল টেম্পারেচার। ভালো করে কথাগুলো পড়ে নিবি, ভালো করে কথাগুলো পড়ে নিবি, কোনো অসুবিধা হবে না। ইম্পর্টেন্ট কথা সবই এই স্লাইডের মধ্যে রয়েছে। আমি বই ভালো করে পড়েছি, কোনো একটা ইম্পর্টেন্ট কথা বই থেকে বাদ যাবে না। বইয়ের ফালতু জিনিসগুলো আমি বাদ দিয়েছি, বাকি সব জিনিসই স্লাইডের মধ্যে এদিক ওদিক করে লেখা রয়েছে। কিন্তু এখানে অ্যাডজর্পশনটা কিসের উপরে ডিপেন্ড করে? কেমিজ অপশন ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল নেচার অফ দ্য গ্যাস। মানে সে কত বেশি রিয়াক্টিভ, সে কত ভালো বন্ড করতে পারবে। কারণ এখানে তো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সের প্রশ্নই আসছে না, ভ্যান ডার ওয়ালসের অ্যাট্রাকটিভ ফোর্সের বিষয়ই নয়। তাহলে আমি ক্রিটিক্যাল টেম্পারেচারের সাথে কোরিলেট করব কেন? সিম্পল ব্যাপার, কেমিজ অপশনে তো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সের ব্যাপার নেই, কেমিক্যাল বন্ড হয়। তাই কেমিক্যাল বন্ড যেহেতু হয়, তাই কেমিক্যাল নেচার অফ দ্য গ্যাস তার উপরেই তো বিষয়টা ডিপেন্ড করবে না। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে কত ভালো গ্যাস রিয়াক্ট করছে অ্যাডজর্বেন্টের সাথে, সো মোর কেমিজ অপশন। যত ভালো অ্যাডজর্বেন্টের মধ্যে রিয়াকশন হবে, বন্ড ফরমেশন হবে, ততই কিন্তু ভালো অ্যাডজর্পশনটা হবে, কেমিজ অপশনটা হবে। তাই আমরা বলছি রিয়াক্টিভিটি অফ দ্য অ্যাডজর্বেট, সেটাই হচ্ছে অ্যাডজর্পশনটা কার বেশি হবে কম হবে সেটার উপরে ডিপেন্ড করছে। তো রিয়াক্টিভিটি অফ দ্য অ্যাডজর্বেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনটা রিয়াক্টিভিটির উপরে ডিপেন্ড করে যে কত ভালো রিয়াকশন। কারণ কেমিজ অপশনে তো বন্ড করবে না, কেমিজ অপশনে তো ভ্যান ডার ওয়াল ফোর্সের কোনো ব্যাপার নেই। ন্যাচারালি অ্যামাউন্ট অফ অ্যাডজর্পশন বেশি হবে না কম হবে, সেটা কিন্তু কতটা বেশি রিয়াকশন করছে না করছে, কতটা বন্ড ফর্মেশন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে আমি সেকেন্ড ডিফারেন্সটাও পেয়ে গেলাম, ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য অ্যাডজর্বেট, এটা ফিজিক্স অপশনে, কিন্তু ডিপেন্ডস আপন দ্য নেচার অফ অ্যাডজর্বেট, এটাতেও কিন্তু অ্যাডজর্বেটের নেচারের উপর ডিপেন্ড করে। এটাতে কি হয়, ক্রিটিক্যাল টেম্পারেচার টিসির উপর ডিপেন্ড করে, আর এটাতে কিন্তু কি না, কেমিক্যাল রিয়াক্টিভিটি ডিপেন্ড করার ব্যাপারটা আলাদা। ডিপেন্ড করে, দুটোতেই ডিপেন্ড করে, কিন্তু ডিপেন্ড করার যে কন্ডিশনটা যেটা সেটা আলাদা। একটা টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার, আর একটা হচ্ছে কেমিক্যাল রিয়াক্টিভিটি। রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেস, আমি এ নিয়ে আগেও বলেছি যে তাকে রিভার্স করা যায় কিনা, মানে ডিসঅপশন করা যায় কিনা। তো যদি সেটা একটা ফিজিক্যাল প্রসেস হয়, ফিজিক্স অপশন হয়, তাহলে সেখানে অ্যাডজর্পশন তে হিট বেরোয়, আর হিট দিলে কি হবে, ডিসঅপশন হবে। মানে তুমি যদি হিট বাড়াও তাহলে ডিসঅপশনটাও বাড়বে। লিস্টার্ডিয়াসের প্রিন্সিপাল, এক্সোথার্মিক প্রসেসে হিট দিলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তো এখানেও তাই, যে যদি সেটা ফিজিক্স অপশন হয় তাহলে কিন্তু টেম্পারেচার বাড়ালে কি হবে, সলিড সারফেস থেকে যেরকম অ্যাডজর্পশন হচ্ছে সেরকম ডিসঅপশনও উল্টো দিকে হতে থাকবে। কিন্তু সবগুলোই কিন্তু এটা ফিজিক্স অপশনের ক্ষেত্রে, কারণ ফিজিক্স অপশনে বন্ডটা কিছু নেই, ওখানে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স। তাই ফিজিক্স অপশনে কিন্তু সহজেই ডিসঅপশনটা হতে পারবে, তো অ্যাডজর্বেন্ট তার মধ্যে কিন্তু ডিসঅপশনটা সহজেই হবে যদি ফিজিক্স অপশন হয়, ফিজিক্যাল অ্যাডজর্পশন হয়, তবেই কিন্তু এটা সম্ভব। কিন্তু দেখ, আমি যদি ধর নাইট্রোজেন তার সাথে চারকোল দিয়ে যদি
আমি অ্যাডজর্পশনটা করছি। তো অ্যাডজর্পশনটা কখন কখন বাড়বে, কি কি কন্ডিশনে? প্রথম কথা, প্রেসার যদি তুমি ইনক্রিজ করে দাও, প্রেসার যদি তুমি বাড়িয়ে দাও, আর টেম্পারেচার যদি কমিয়ে দাও। কারণ প্রেসার বাড়ালে কি হবে? ফরওয়ার্ড হবে, মানে প্রেসার বাড়ালে অ্যাডজর্পশনটা ভালো হবে, অ্যাডজর্পশনটা ইনক্রিজ করবে, কাছাকাছি মলিকুলগুলো চলে আসবে। টেম্পারেচারটা কমালে ধীরে 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 মলিকুলগুলো চলে যাবে। দুটোতেই কিন্তু টেম্পারেচারটা কমালে দূরে দূরে যাবে না, কাছাকাছি চলে আসবে, কাইনেটিক এনার্জি কমবে। তাহলে ফরওয়ার্ড প্রসেসটা হবে, অ্যাডজর্পশন প্রসেসটা বাড়বে, ইনক্রিজিং প্রেসার এবং ডিক্রিজিং টেম্পারেচার। তাহলে উল্টো প্রসেসটা কি হবে? উল্টো প্রসেসটা উল্টো দিকে আসবে, অ্যাডজর্পশন ডিক্রিজেস মানে ডিজর্পশন হবে, ডিজর্পশন এটা হবে কখন না? প্রেসার ডিক্রিজ করে অথবা ইনক্রিজিং টেম্পারেচার করে, প্রেসার ডিক্রিজ অথবা ইনক্রিজিং টেম্পারেচার। উল্টো জিনিসটা করতে হবে, প্রেসার বাড়ালে ফরওয়ার্ড দিকে হবে, প্রেসার কমালে। কারণ অ্যাডজর্পশন ডিজর্পশনটা কিন্তু আমরা ফিজিজর্পশনের ক্ষেত্রে আমরা কন্ডিশন চেঞ্জ করে অ্যাডজর্পশনকে ডিজর্পশন, ডিজর্পশন অ্যাডজর্পশন এরকম ভাবে চেঞ্জ করতে পারি। এগুলো সবই ফিজিজর্পশনের ক্ষেত্রে করা সম্ভব। কিন্তু কেমিজর্পশনের ক্ষেত্রে দেখ যে আজকে ধর সলিড লিকুইডের, হ্যাঁ ফিজিজর্পশনে তার মানে সবসময় রিভার্সিবল প্রসেসটা সম্ভব, কিন্তু যেহেতু উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন আছে। কিন্তু কেমিজর্পশন যদি হয়, সেখানে ধর কার্বনের সাথে অক্সিজেন কেমিক্যাল বন্ড করে রয়েছে, অ্যাডসরবেন্টের মধ্যে বন্ড আছে। তো তুই যদি এই অ্যাডজর্পশনটা হয়েছে তাকে যদি তুই হিট করতে চাস, কার্বন আর অক্সিজেন অ্যাডজর্পশন হয়েছে, তাকে যদি হিট করতে চাস, তাহলে কার্বন আর অক্সিজেন তুই পাবি না। কি পাবি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটা তুই পাবি। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পাবি। তো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যদি তুই পাস, তাহলে এই প্রসেসটাকে কখনোই কিন্তু রিভার্স করতে পারছিস না, উল্টো দিকে কিন্তু তুই আনাতে পারছিস না, উল্টো দিকে হচ্ছে না। তো উল্টো দিকে যদি না হয়, তাহলে কিন্তু কেমিজর্পশন প্রসেসটা কিন্তু ইরিভার্সিবল। কারণ সেখানে একটা বন্ড ফরমেশন হয়েছে, যেটার স্ট্রেংথটা যথেষ্ট, সেটাকে কিন্তু সহজে তুমি ভেঙে উল্টো দিকে নিয়ে চলে আসতে পারো না নর্মাল কন্ডিশনে, বা কন্ডিশন চেঞ্জ করেও কিন্তু এইসব ব্যাপার স্যাপার করা যাবে না। সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আছে, কেমিজর্পশনের একটা স্টেবিলিটি রয়েছে, তো সেটাকে করা সম্ভব নয়। তাহলে এখানেও আমরা কিন্তু একটা ডিফারেন্স পেয়ে গেলাম, রিভার্সিবিলিটি। সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজর্পশন রিভার্সিবল, কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজর্পশন ইরিভার্সিবল প্রসেস। কেমিজর্পশন ইরিভার্সিবল প্রসেস, কিন্তু ফিজিজর্পশন রিভার্সিবল প্রসেস। নেক্সট আমরা চলে আসছি কি, এনথালপি অফ অ্যাডজর্পশন। এনথালপি অফ অ্যাডজর্পশন মানে কি? অ্যাডজর্পশনে কতটা হিট লিবারেট করবে। দেখ, এটা পরিষ্কার তুই বুঝতে পারছিস যে ফিজিজর্পশন যদি হয়, ফিজিজর্পশন প্রসেসটা যদি হয়, তাহলে তো বেশি হিট লিবারেশন করার প্রশ্ন নেই। কারণ সেখানে তো সিম্পল একটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স, মানে উইক অ্যাট্রাকটিভ ফোর্স। তো ফিজিজর্পশনে সেই জন্য যেহেতু উইক একটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হয়েছে, সেখানে কিন্তু এনথালপি খুবই কম। কতটা হিট বেরোচ্ছে না, 20 থেকে 40 কিলোজুল হিট, হ্যাঁ, লেস অ্যামাউন্ট অফ হিট ইভলভ, খুব কম অ্যামাউন্টে হিট এখান থেকে ইভলভ হবে। কিলোজুল পার মোলে যদি তুই ধরিস, তাহলে 20 থেকে 40 কিলোজুল পার মোল এই অ্যামাউন্ট অফ হিট লিবারেশনটা হওয়া সম্ভব। কিন্তু যদি কেমিজর্পশন হতো, এটা কেমিজর্পশনে কি হয়েছে না, এখানে তো বন্ড ফরমেশন হয়েছে। বন্ড ফরমেশন মানে অনেক বেশি স্টেবিলিটি। তো অনেক বেশি স্টেবিলিটি মানে সেখানে কিন্তু হিটটাও কিন্তু অনেক বেশি এক্সোথার্মিক হবে, এবং এক্সোথার্মিক হয়ে অনেক বেশি অ্যামাউন্ট, অনেক লার্জার অ্যামাউন্ট অফ হিট লিবারেশন হবে কেমিজর্পশনে, কেমিক্যাল অ্যাডজর্পশনে। এবং সেটার ভ্যালু মোটামুটি কত না, যথেষ্টই বেশি। আমি তোকে বোঝাচ্ছি, ডিফারেন্সটাতে দেখতে পাচ্ছিস যে এখানে 20 থেকে 40, কিন্তু এখানে হাই, মানে 80 থেকে একেবারে
40 পর্যন্ত ডিপেন্ড করছে, অ্যাডসরবেন্ট কেমন কেমন হবে তার উপরে টোটাল ব্যাপারটা ডিপেন্ড করছে। তো সেই যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে যে এতটাও ডিফারেন্স হতে পারে কেমিজ অপশানের সাথে ফিজিক্স অপশানের। আমরা পরপর বিভিন্ন কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করছি এবং ফিজিক্স অপশন এবং কেমিজ অপশানে ওই কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটাও বলছি, যাতে করে ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যাডসরপশনের মধ্যে ডিফারেন্সটাও বোঝা যাচ্ছে। তো এটা অন্যরকম ভাবে আমি একটু ডিফারেন্স হিসাবে পড়াচ্ছি না, রাদার আমি প্রত্যেকটা কন্ডিশন গুলো যার উপরে অ্যাডসরপশনটা ডিপেন্ড করে সেটা পড়াচ্ছি এবং সেটা দুটোর ক্ষেত্রেই আমি বলতে বলতে যাচ্ছি, যাতে করে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। অন্য ডিফারেন্স ছাড়াও এখন আজকাল ডিফারেন্স লিখতে দেয় না, অন্য কোশ্চেন দেয় ছোটখাটো, সেসব ক্ষেত্রে পারিস। এবারে আরেকটা চলে এলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, মানে কতটা এনার্জি লাগে এই প্রসেসটা করার জন্য। অ্যাক্টিভেশন এনার্জি কতটার মানে কি? অ্যাক্টিভেশন কত এনার্জি কতটার মানে হচ্ছে যে ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট রিয়াক্ট্যান্টস ইনটু রেসপেক্টিভ প্রোডাক্ট। মানে কোনো একটা রিয়াক্ট্যান্টকে তুমি প্রোডাক্ট করবে, যেরকম ধর এখানে একটা রিয়াক্ট্যান্ট রয়েছে, এই যে রিয়াক্ট্যান্ট তাকে তুমি প্রোডাক্টে নিয়ে যাবে, তাহলে কতটা এনার্জি লাগবে রিয়াক্ট্যান্ট থেকে। এটা আমি কেমিক্যাল কাইনেটিক্সে পড়িয়েছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তো এখান থেকে এই পর্যন্ত এনার্জিটা হচ্ছে কি না, এনার্জি অফ অ্যাক্টিভেশন। মিনিমাম এই অ্যামাউন্ট অফ এনার্জি তোমাকে দিতেই হবে। তো অ্যাকচুয়ালি কি হয় না, যখন কেমিজ অপশনটা হয় তখন ব্যাপারটা আলাদা, ফিজিক্স অপশনের ব্যাপারটা আলাদা। ফিজিক্স অপশনে কি হয় না, সেখানে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, বারবার একই কথা বলছি, যেটার জন্য কোনো তোমার এনার্জি দেওয়া দরকারই নেই, নর্মালি সেটা যে কোনোর সাথে যে কোনো একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হতে পারে। তাই ফিজিক্যাল অ্যাডসরপশন বা ফিজিক্স অপশনে কিন্তু কোনো রকম কোনো বন্ড ফরমেশন তো হচ্ছে না, নো কেমিক্যাল বন্ড ফরমেশন, সো নো অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ডের ব্যাপার নেই। এই প্রসেস হওয়ার জন্য তোমাকে বাইরে থেকে কোনো এনার্জি দেওয়ার দরকার নেই, কোনো অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট নেই। মানে বলতে চাইছি যে এরকম ধরনের কোনো এনার্জি দরকার লাগবে না, ক্রস করা আছে এরকম এনার্জি কোনো প্রয়োজন নেই। তো এখন এই ধরনের রিয়াকশন, এই ধরনের প্রসেস ফিজিক্স অপশন, সেখানে কিন্তু কোনো রকমের কোনো এনার্জি দরকার পড়ছে না। whereas আমরা যদি কেমিক্যাল অ্যাডসরপশন বা কেমিজ অপশনের কথা বলি, তাহলে সেই কেমিজ অপশনে কি হচ্ছে না, কেমিজ অপশনে সেখানে কিন্তু একটা বন্ড ফর্মেশন হচ্ছে, যেরকম হাইড্রোজেন অন প্যালাডিয়াম, প্যালাডিয়ামের উপরে হাইড্রোজেনের, তো সেখানে একটা বন্ড ফর্মেশন হবে, তার জন্য নিশ্চয়ই এনার্জি দরকার লাগবে। উইদাউট এনার্জি কিন্তু তুই এই কাজটা করতে পারবি না, উইদাউট এনার্জি এই কাজটা করা সম্ভবপর নয়। ন্যাচারালি সেখানে সাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু দরকার পড়বে। সেটাকেই বলে কি কেমিক্যাল, সেটাকে বলে অ্যাডসরপশন এনার্জি বা অ্যাক্টিভেশন ফর কেমিজ অপশন। তো এখানে কেমিজ অপশনে কিন্তু কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে, অ্যাডসরবেট অ্যান্ড অ্যাডসরবেন্ট অকার্স, সো সাম অ্যাক্টিভেশন এনার্জি ইজ রিকোয়ার্ড। এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি দরকার লাগবেই লাগবে, উইদাউট অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু তুই করতে পারবি না। তো যে কথা আমি বলেছিলাম যে হাইড্রোজেন নিকেল সারফেস বা প্লাটিনাম সারফেসে যখন লো টেম্পারেচার, তখন কিন্তু কোনো অ্যাক্টিভেশন এনার্জি তুমি দাওনি, তাহলে তখন কি হয়েছে, তখন ফিজিক্যাল অ্যাডসরপশন হয়েছে। কিন্তু যখনই তুমি হাই টেম্পারেচার দিয়েছো তখনই কেমিক্যাল অ্যাডসরপশন হয়েছে। কেন? তার কারণ হচ্ছে খুবই সিম্পল ব্যাপার, যে ফিজিক্যাল অ্যাডসরপশন এবং কেমিক্যাল অ্যাডসরপশনের মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি তফাৎ আছে। তো এই যে হাই টেম্পারেচার, সেটাই সাপ্লাই করছে কি নেসেসারি অ্যাক্টিভেশন এনার্জি ফর অ্যাডসরপশন। সেই জন্য হাই টেম্পারেচার দেওয়াতে কি হয়েছে, কেমিজ অপশন হয়েছে, লো টেম্পারেচারে কিন্তু সেখানে ফিজিক্স অপশন হয়েছিল।
তাহলে আমরা অ্যাক্টিভেশন এনার্জির কথাটাও আমি তোকে বললাম যে অ্যাক্টিভেশন এনার্জি এই ধরনের যে অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে যে অ্যাডসর্পশন করা হচ্ছে এমিজর্পশন, তাকে অনেকে সেই জন্য বলে অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশন। একে এই নামেও অনেকে ডাকে অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশন, মানে আমরা একটা পার্টিকুলার এনার্জি দিয়ে ওটাকে অ্যাডসর্পশনটা করাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশন। সো কেমিজর্পশনকে অনেকে অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশনও বলে, তার কারণ বাই সাপ্লাইং অ্যাক্টিভেশন এনার্জি উই এক্সিকিউট দ্য প্রসেস। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড ব্যাপারটাও পাওয়া গেল। ভেরি লেস অর নো অ্যাক্টিভেশন এনার্জি, কিন্তু হাই অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড। এই 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আমি বললাম। অনেক কন্ডিশন আছে, আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম, তো আরো অনেক কিছু বলার আছে, অ্যাডসর্পশন, আইসোথার্ম এইসব রয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা এরপরে অনেক বড় চ্যাপ্টার, কিছু কিছু জিনিস বাদ গেছে যদিও, তবু এখন অনেক বড়ই আছে, তো সেটা লেকচার নাম্বার 2-তে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে বই থাকলো। গুড নাইট সবাইকে।